হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের আড্ডা গল্পের গ্যাঞ্জামে। আজকে আমাদের সাথে আছে বন্ধু ফারজানা আফরোজ মুনমুন। আম, ও আছে ঢাকা থেকে। আম, দেরি না করে চলে যাই মুনমুনের কাছে। মুনমুন, আমি শুধু তোর নাম দিয়ে পরিচয় করে দিলাম, বাকি পরিচয় তো নিজেরটা নিজে দিয়ে নে। মুনমুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফারজানা আফরোজ মুনমুন। আমি পেশায় একজন শিক্ষিকা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে আছি 2006 সাল থেকে এখনো পর্যন্ত। আমার দুটি কন্যা সন্তান আছে। বড়টার বয়স 17.5 বছর, ছোটটার 11 বছর। আহ, এই তো। থাকি ঢাকায়, ধানমন্ডিতে। আমার আমি আমার স্কুলও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। কলেজ হচ্ছে রাইফেলস পাবলিক, এখন যেটা নূর মোহাম্মদ। তারপরে বিবিএ এমবিএ করেছি প্রাইভেট ইউনিভার্সিটিতে। দ্যাটস ইট। আম, মুনমুনের সাথে আমার পরিচয় বেসিক্যালি রাইফেলস কলেজে। আমরা একসাথে একসাথে ছিলাম। আম, ওই সময় বেশ বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল ওর সাথে। বেশ মজার কিছু সময় আমরা কাটাইছি। তো সেখানে আসবো। মুনমুন, চলে যাই আমরা আমাদের মেইন যে টপিক, যে আসল আলোচনা, যেটা যে আড্ডা, সেটা হচ্ছে আমাদের স্কুল জীবনের আড্ডা, মজার ঘটনা, কলেজের মজার মজার ঘটনা। আহ, আমি জানি কলেজে আমার সাথে তোর অনেক মজার মজার ঘটনা আছে। সো বুঝে শুনে বলিস আর কি। যাই হোক, মুনমুন অলরেডি আমাদেরকে বলেছে যে সে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ছিল। তো মুনমুনের কাছে আমার প্রথম কোশ্চেন এই আড্ডা শুরুতেই, সেটা হচ্ছে ঢাকা শহরে অনেক অনেকই অনেক স্কুল ছিল, গার্লস স্কুল, বয়েজ স্কুল। সো এবং আমাদের সময় বেসিক্যালি বলতে গেলে মানে ভিকারুননিসা স্কুল, ধানমন্ডি বয়েজ, ছেলেদের মধ্যে ধানমন্ডি বয়েজ, ধানমন্ডি মেয়েদের মধ্যে ধানমন্ডি গার্লস, ভিকারুননিসা, এগুলোকেই বেসিক্যালি সবাই এগুলোকেই চিনতো খুব বেশি। মোহাম্মদপুর প্রিপারেটরি। তো এত 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 গার্লস স্কুল থাকতে মানে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল বেছে নেওয়ার পিছনে কি কোনো রিজন ছিল কিনা? নিজের পছন্দ, বাবা মার কোনো ইচ্ছা, এরকম কিছু ছিল কিনা? হ্যাঁ, এখানে আছে ছোট একটা গল্প। সেটা হচ্ছে আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো আমরা আগে থাকতাম হচ্ছে, আমরা মোহাম্মদপুরে থাকতাম না, আমরা থাকতাম মণিপুরি পাড়ায়। তো মণিপুরি পাড়ায় যখন থাকতাম, তখন আমি প্লে গ্রুপে, আর আমার 2 ভাই তখন রেসিডেন্সিয়ালে পড়ে। রেসিডেন্সিয়াল তো জানিস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ যেটা। রেসিডেন্সিয়াল মডেল তো কলেজ। ওই মণিপুরি পাড়া থেকে তোর হ্যাঁ, মণিপুরি পাড়া থেকে তোর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়ালে আসতে আমার আম্মার মানে তখন তো রিক্সা করে নিয়ে আসতো, মানে 2 ছেলেকে নিয়ে আসতো। ওনার জার্নি করতে খুব সমস্যা হতো, তখন আমরা মোহাম্মদপুরে শিফট করলাম। আচ্ছা, মোহাম্মদপুরে শিফট করার পরে এখন আমাকে এসে মোহাম্মদপুরের নতুন স্কুল কোথায় আছে কোথায় আছে, মোহাম্মদপুরের মধ্যে তখন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ খুবই ভালো ভালো স্কুল ছিল। বিকারনেসাও ছিল, কিন্তু আবার হলিক্রসও ছিল, কিন্তু ওগুলো মোহাম্মদপুর থেকে দূরে ছিল। যেহেতু ভাইয়াদের স্কুল রেসিডেন্সিয়াল মডেল, সেটা মোহাম্মদপুরে, তো আমাকে ওই মোহাম্মদপুরের মধ্যেই ভালো স্কুলে ভর্তি হতে হয়েছে। হ্যাঁ, এই কারণে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়া আমার। এটাই। ভাইয়ারা তো ছিল মোহাম্মদপুর, সরি, রেসিডেন্সিয়াল মডেলে। ভাইয়া ছিল রেসিডেন্সিয়াল, হ্যাঁ। রেসিডেন্সিয়াল মডেলে। রেসিডেন্সিয়াল আর প্রিপারেটরি পাশাপাশি। আচ্ছা আচ্ছা। বেশ তোর, হ্যাঁ, হেঁটে হেঁটে মানে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে গেলে 5 মিনিট লাগবে, তার মানে এরকম কি ডিস্টেন্স। আপুও মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লসই ছিল? না, আপু অন্য একটা স্কুলে ছিল, আপু ছিল অন্য একটা স্কুলে, ও ছিল কিশলয়। তো ও ওর আবার আমরা যখন অ্যাডমিশন দিলাম, আমি যখন অ্যাডমিশন নিলাম প্রিপারেটরিতে, তো ওই আমাদের স্কুলে আবার অ্যাডমিশন নিয়ে ভর্তি হতো, অ্যাডমিশন টেস্ট হতো। তা আমি আবার চান্স পেলাম, আমার বোন আবার চান্স পেল না। হ্যাঁ, ও আবার আমার 1 ক্লাস উপরে ছিল। তা আমি এই কারণে মোহাম্মদ প্রিপারেটরিতে, আর ও হচ্ছে গিয়ে কিশলয় পড়লো মোহাম্মদপুরে। এই আর কি। তার মানে মোহাম্মদপুর প্রিপারেটরি থেকে ক্লাস 1 থেকেই নাকি পরে পরে ভর্তি হওয়া হয়েছে ওই স্কুলে? আমি মোহাম্মদপুর প্রিপারেটরিতে তোর হচ্ছে গিয়ে পড়েছি ক্লাস 5 থেকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। 5 থেকে। হ্যাঁ, প্রথমে একবার আহ, ভর্তি পরীক্ষা দেওয়া হলো। এখানে মজার ঘটনা আছে। আমরা এই এই হচ্ছে মজার গিয়ে ঘটনাগুলো তোর শুনতে চাই, এই মজার ঘটনাগুলোর জন্যই এই আড্ডা। হ্যাঁ,
আচ্ছা, আমরা তো ভাইয়ারা তো রেসিডেন্সিয়ালে ভর্তি হলো। ২ ভাই তখন 3 তে পড়ে। ভাইয়ারা যখন 3 তে পড়ে তখন প্লে গ্রুপে। কেজি কেজিতে আমরা যে বাসাটায় উঠলাম মোহাম্মদপুরে এসে, তো ওই বাসায় যে আমাদের দোতলা, আমরা থাকতাম দোতলায়। ৩ তলার আন্টির মেয়ে আবার এই স্কুলে পড়তো। হ্যাঁ? মোহাম্মদপুর প্রিপারেটরি। হ্যাঁ, মেম্বার প্রিপারেটরি পড়তো। তো উনি আম্মা এসেই বলতেছে যে আমার এই ছোটবেলা, আমি আবার ছোটবেলায় খুব চটপটে ছিলাম, বুঝছিস? বলছে যে বলেন তো আপনাদের এদিকে ভালো কোন স্কুল আছে? তো আন্টি বলতেছে যে আমার মেয়ে তো পড়ে, এই স্কুলটা ভালো, আপনি এখানে পড়াতে পারেন। তো আমরা আবার এরকম নানা ডিসেম্বরের দিকে তো ভর্তি পরীক্ষা, তো আমরা আবার নানা বাড়ি বেড়াতে গেছিলাম, বুঝছিস? নানা বাড়ি বেড়াতে গেছি, তো যেদিন আসবো আম্মা ভুলে নানা বাড়ি বেড়াতে গেছি, তার আগে ফর্ম টর্ম ফিল আপ করে দিয়ে চলে গেছে। তো যেই দিন দিয়ে তুমি বেড়াচ্ছে, ধর 10-12 দিন হয়ে গেছে, আর এদিকে যে অ্যাডমিশন টেস্টের ডেট টেট দিছে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। হ্যাঁ, ওই আন্টিও জানাতে পারে নাই যে ওই দিনই অ্যাডমিশন টেস্ট বা কিছু, তখন কেজির অ্যাডমিশন টেস্ট, কেজি ক্লাসে। আচ্ছা। তারপরে শোন, তারপরে আমরা নানা বাড়ি থেকে আসছি। আমার পুরো মনে আছে যে আমরা গাড়ি থেকে নামছি, তখন বাসায় নাকি আন্টি দাঁড়ায় ছিল গেটের সামনে। গেটে বলতেছে যে খালি বেড়াইলেই হবে, মেয়ের যে পরীক্ষা কোনো খবর আছে? তো আম্মা বলছে কিসের পরীক্ষা? বলে যে প্রিপারেটরি ফর্ম জমা দিলাম, তো আপনি পরীক্ষা দিতে নিয়ে যাবেন না? আমার পুরো মনে আছে আম্মা নাকি আব্বাকে বলছে যে তুমি ব্যাগ উপরে উঠাও। হ্যাঁ, বলে আমাকে ওইভাবে গেট দিয়ে, হ্যাঁ গেট দিয়ে, তো আম্মু বলতেছে আমার কাছে তো পেন্সিল টেন্সিল কিচ্ছু নাই, এরকম বলতেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, ধর তখন 10 মিনিট, ধর 8টা মানে 9টা থেকে পরীক্ষা, তখন আমরা ধর এরকম 8:45 এরকম বাজে, বা এরকম কিছু, বা 9টাই বাজে এরকম। অত তো ছোট ছিলাম, অত তো খেয়াল নাই, আম্মা ঠিক বলতে পারবে। তো আন্টি নাকি, আম্মা পরে গল্প করছে, আমার এত খেয়ালও নাই। আন্টি নাকি ব্যাগ থেকে একটা পেন্সিল বের করে দিয়ে বলতেছে যে আমার ব্যাগে পেন্সিল আছে, আপনি মেয়েকে নিয়ে যান তো যান। উনি নাকি রিক্সা একটা করে দিয়ে বলতেছে যান। হ্যাঁ, আমি যখন পৌঁছায় গেছি, বুঝছিস, পৌঁছায় গেছি, গিয়ে দেখি যে পরীক্ষা তো হলে শুরু। তা আমার আম্মা তো ভাবতেছে যে আমি মানে খুব নার্ভাস হয়ে যাব। হ্যাঁ, বললাম না ছোটবেলায় খুব চট করেছিলাম, এত সহজে আমি আবার নার্ভাস টার্ভাস হইতাম না, বুঝছিস? ওকে, ওকে। তো হ্যাঁ, তো আমি গিয়ে দেখি যে আমাকে দিল, শীট দিল। তো আমার পুরো একটা মনে আছে, বুঝছিস, মানে দেখ কত আগে, তখন আমার বয়স কত, কেজি ক্লাসে, তার মানে আমার বয়স 6 বছর, এরকম 6 বা 5 6 এরকম, এরকমই হবে, রাইট। 5.5-এর মতো, হ্যাঁ 5.5-এর মতো। হুম। তো আমি আমার মনে আছে যে আসছিল ধর হচ্ছে মিসিং মিসিং লেটার, ধর এ আছে বি নাই, আচ্ছা, আবার সি আছে ডি নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আমাকে কোনো ইরেজার দেয় নাই। আমাকে ওই যে বললাম না, আন্টি ব্যাগ থেকে বের করে একটা পেন্সিল দিচ্ছে। এখন আমার এটা মাথায় আছে যে আমার তো মোছার কিছু নাই, আমার তো কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, এইটা হ্যাঁ, আমার মাথায় আছে। হ্যাঁ, ওকে। আর তখন আমাদের এরকম ছিল যে ধর আম্মা আবার নাকি দূর থেকে দেখতেছে, মানে এমন একটা বড়, পুরো মনে আছে হল রুমে, একটা বড় একটা হল রুমে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, হুম, আমার আবার নাকি পাশে লাইন দিয়ে দাঁড়ায় ছিল। হুম, তো আম্মা নাকি বারবার দেখতেছিল, আমি একটু পরপর নাকি টিচারের কাছে যাচ্ছিলাম, টিচারের কাছে যাচ্ছিলাম আর আসতেছিলাম। তো আম্মা তো ভাবছে মনে হয় পারি নাই কিছু, বুঝছিস না, আমি পারি নাই কোশ্চেন কি আসছে না আসছে আমি বুঝি না, এই কারণে মনে হয় বারবার যাচ্ছে। তা আমি বের হওয়ার পর আমাকে বলতেছে তুমি বারবার টিচারের কাছে কেন যাচ্ছিলা? তুমি সিটেই বসো নাই, তুমি খালি খাতা নিয়ে টিচারের কাছে যাচ্ছ। আমি বলছি আমাকে তো তুমি ইরেজার দাও নাই, তো আমাকে তো কাটাকাটি করা যাবে না। আমি যেমন ধর বি লিখছি, বি লেখার পর আবার গিয়ে জিজ্ঞেস করছি এখানে কি ডি লিখবো, বুঝছিস? আমার বলতেছে এখানে কি ই লিখবো। মানে এই আচ্ছা। এই এই এরকম নাকি আম্মা আবার এই গল্প সবাইকে করে যে মানে আমার মেয়ের বুদ্ধি দেখছেন কত, মানে ও যাতে কাটাকাটি করতে না হয়, ও আবার কনফার্ম হয়ে লিখছে। তারপর তো রেজাল্ট দিছে, দেখে যে আমি চান্স পাইছি, বুঝছিস? আচ্ছা, আচ্ছা। তারপরে এখানে আমার কাহিনী কাহিনী হলো কেজি তো আমি চান্স পেয়ে গেলাম। হুম, তো 2 ভাই পরে রেসিডেন্সিয়ালে। হুম, কুমকুমকে ভর্তি করলো, কুমকুমের চান্স হয় নাই, বুঝছিস? তো আমার বোনের আর কি, ও তো আচ্ছা। 1 এ দিছে, ওরটা হয় নাই। ওকে ভর্তি করা হয়েছে কিশলয়। তা আমাকে এখন ভর্তি করা হবে ধর প্রিপারেট। এখন আম্মা চিন্তা করতেছে আমি 3টা বাচ্চাকে, আব্বা তো সরকারি চাকরি করতো জানিস, হুম, ট্রান্সফারের চাকরি, আব্বা তখন ঢাকায় ছিল না, কোথায় ঢাকার বাইরে ট্রান্সফার ছিল। তো আমার কথা হচ্ছে 3টা বাচ্চাকে সকালবেলা আমি কিভাবে 3টা স্কুলে নিব? হ্যাঁ, 2 ভাই একসাথে গেল, 2 মেয়ে একটা স্কুলে গেলে সুবিধা। হুম, তো আমি চান্স পাওয়া সত্ত্বেও আমাকে আর প্রিপারেটরিতে ভর্তি করা হইলো না, বুঝছিস? আমি আবার কিশলয়ে ভর্তি হইলাম। তো কিশোর স্কুলটাও ভালো, খারাপ বলবো না, বাট কম্পারেটিভলি প্রিপারেটরিটা বেটার ছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আমি ধর ওখানে ভর্তি হইলাম। তো আহ, আমার আম্মা আবার খুব ধর স্মার্ট মহিলা ছিল ওই আমলে। তো উনি দেখে যে আমি ধর কেজি থেকে কেজি পড়লাম, 1 পড়লাম, খালি ক্লাসে ফার্স্ট হই, বুঝছিস? মানে হুম, আমার সাথে কম্পিটিটর নাই আর কি, মানে আমি যেমন
হ্যাঁ, হুম, তা আম্মার বলতেছে তো এইখানে তো তাইলে হইলো না, মানে ফার্স্ট কেন হবে সব সময়, এরকম একটা ব্যাপার আর কি, যে তার মানে কি এটা ওর এটা আমার এটা খুবই কম্পিটিশন একটা খুবই ইন্টারেস্টিং। মানে বেসিক্যালি সব প্যারেন্টসরা চায় যে ছেলেমেয়েরা ফার্স্টই হোক। আর আন্টি হচ্ছে উল্টা। কেন ফার্স্ট হ্যাঁ হচ্ছে বারবার? There is something wrong. হ্যাঁ, না আচ্ছা। হ্যাঁ, এটা আম্মা ভাবতেছে বুঝছিস। আবার ওকে। ওই ভাইয়ারা যেহেতু রেসিডেন্সিয়ালে পড়ে, উনি হুম, তো একটা কম্পারেটিভ একটা করতেছে বুঝছিস না, রাইট, অ্যাসেসমেন্ট তো তার একটা আছে। রাইট। হ্যাঁ, যে আর আম্মা আমাদের ছোটবেলা আমাদের মনে আছে ভাইয়াদেরও 7-8 পর্যন্ত আম্মাই মানে পড়িয়েছে আর কি মানে বুঝছিস, মানে একদম। পড়াশোনার দায়িত্বটা হ্যাঁ বেসিক্যালি যেটা হ্যাঁ, হয় যে না মায়েরাই আম্মা বুঝতো মেইন এগুলো, নেয়। হ্যাঁ হ্যাঁ। একদম, মানে একদম ডিরেক্ট। তো আম্মা যদিও সে হাউস ওয়াইফ ছিল বাট খুব শার্প ছিল। হুম, হুম, হুম। তো আম্মা বলে যে মানে উনি হ্যাপি না বুঝছিস, মানে বলতেছে যে তুমিই খালি ফার্স্ট, মানে মানে কিরকম তুমিই সব পারো আর কেউ পারে না। তো ওনার হুম, ওনার একটা গিল্ট ফিলিং যে প্রিপারেটরিতে তো সে ভর্তি করতে পারলো না আমাকে, মানে আচ্ছা। আমি তো চান্স পাইছিলাম কিন্তু মানে তার একটা গিল্ট ফিলিং ছিল। তারপরে আবার যখন 4-এ উঠলাম, হুম, হুম। মানে 5-এর জন্য, তখন আবার আমাকে অ্যাডমিশন টেস্ট দেওয়ায় মানে ওনার একটা মানে যে মানে ওনার একটা সময় মনে হলো যে আমি কি তাহলে আমার মেয়েটাকে ভালো স্কুলে দিলাম না, মানে ও তো আসলে এটা ডিজার্ভ করে, মানে ভালো স্কুল ডিজার্ভ করে। তারপর আবার আবার 5-এ অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেয়ে তারপর আবার ভর্তি হলাম। এটাই হচ্ছে গল্প, বুঝছিস। তার মানে আন্টির সাথে কখনো আন্টির সাথে দেখা হইলে আন্টিকে জিজ্ঞেস করবো, আন্টি আপনার মেয়ের ফার্স্ট হইতো, মানে হোয়াটস রং উইথ দ্যাট? মানে আপনি ফার্স্ট কেন হইতো এই জন্য আপনি স্কুল চেঞ্জ করে ফেলবেন, এটা তো কাজটা তো ঠিক হলো না। এরপরে বল, না মানে এরপরে হ্যাঁ তুই যখন মোহাম্মদপুর প্রিপারেটরিতে ভর্তি হইলি, তারপরেও কি কন্টিনিউসলি হ্যাঁ, এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতি, নাকি তখন না আবার না, একটু ইয়ে এখানে হয়েছে? এসে তো আর ফার্স্ট হইলাম না দোস্ত। এখানে এসে আচ্ছা। তো আর ফার্স্ট হইতে পারিনি, এখানে এটার মধ্যে 5-এর মধ্যে থাকতাম আর কি বুঝছিস, মানে আচ্ছা। তখন মানে হ্যাঁ তখন মানে বললাম না এই স্কুলটা ভালো ছিল, হ্যাঁ, মানে মানে আন্টি ধর তখন একটু সবকিছু স্বস্তি পারি। পাইছে, ওকে ঠিক আছে, যেখানে একটু একটু হ্যাঁ কম্পিটিশন আছে, মানে মেয়েটা একটু হ্যাঁ, কষ্ট করবে। কি বুঝি নাই, মানে কি বললি? এই প্রিপারেটরি স্কুলে একটা কম্পিটিশন আছে, মেয়েটাকে ফার্স্ট হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, হইতে গেলে একটু কম্পিটিশন কষ্ট ছিল করতে এবং হবে। বেটার ছিল। ওকে। হ্যাঁ, কারিকুলাম টিচার আর মানে মানে আম্মা যে চেঞ্জ করছিল মানে এটা বোঝা গেছে যে উনি শি ওয়াজ রাইট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সেটা নাইস। বুঝিয়ে দিছে যে কম্পিটিশন থাকবে না তাইলে কিভাবে হবে। রাইট। ওইখানে ধর আমি সর্বসর্বা সবসময় ফার্স্ট হচ্ছিলাম, এই রাইট। আর কি। তো এই এই ক্লাস আর কি 5 এ গল্প। যখন তুই আবার এসে মোহাম্মদপুর প্রিপারেটরিতে ভর্তি হইলি, তখন কি ওই যে কেজিতে যে এক্সামটা দিছিলি প্রথমে, এবং যেই ম্যাডামের কাছে হ্যাঁ বারবার গিয়ে তুই টেকনিক্যালি অ্যান্সার গুলো জেনে আসতেছিলি, অ্যান্সার গুলো কারেক্ট না রং সেটা জেনে আসতেছিলি, সেই ম্যাডামের সাথে কি কখনো আর পরে দেখা হয়েছিল? না, ওই ম্যাডামের কথা আমার মনে নেই। তবে আচ্ছা। জানিস হাসিব, আমার একটা মানে আমার না খুব জীবনে কিছু না কিছু ঘটনা আছে, আমি মাঝে মাঝে বসে বসে চিন্তা করি, মানে হুম, অবাক লাগে যে মানে এগুলা কেন হয়েছে, মানে এগুলা তো হওয়ার কথা না। রাইট, রাইট। এইখানেও তোর ওরকম ঘটনা যে হঠাৎ করে তখন হচ্ছে ক্লাস 5-এ ধর 6-এ ভর্তি নাই, 5-এ তো অত ভর্তি না না, হুম, অল্প ফর্ম ছাড়ে। হ্যাঁ, হুম, তো এরকম একটা দুইটা ফর্ম ছাড়ে, ওইটাও এরকম ফর্ম ছাড়বে কি ছাড়বে না। আবার ওই পরীক্ষা শেষ আমার খুব নানা বাড়ি বেড়াতে যেতাম বুঝছি, আমার খুব অ্যাটাচ ছিলাম নানা বাড়ির সাথে। যেদিন নানা বাড়ি থেকে আসতাম কান্নাকাটি করতাম, আসতে আসতে চেতাম না এরকম। আচ্ছা। তো এরকম আসছি, আসার পর পরীক্ষা এরকম। তো আম্মাকে বলছি আম্মা আমি তো পারি না, আমাকে আপনাকে আপনি আমার বাবার আম্মাকে আপনি বলে, আমি বলছি আম্মা আমাকে তো আপনি বলেন নাই যে পরীক্ষা দেবেন, আমি তো পারি না কিছু। বলে না মানে না এই দাও ক্লাস একটা। 5 এর ভর্তি পরীক্ষার সময়কার কথা। হ্যাঁ, আচ্ছা। তারপর শোন মজার কথা এটা একটা। এরপর আমি বলতেছি শুনবি। তারপরে আম্মা বল কি না দাও, মানে চান্স না পাইলে না পাবা, আমিও তো জানতাম না, ফর্মটা যে দিবে তো ছাড়বে এটা কনফার্ম ছিল না। আচ্ছা। ধর টোটাল মানে এরকম সিট মাত্র 5টা, এরকম 5টা ওকে। সিট ছিল। হুম, হুম। তো এরকম খুব এরকম তো ধর 2 দিনের প্রিপারেশনে পরীক্ষা দিলাম। এখন শোন, এখন আমার পুরো আমার না কিছু কিছু মেমোরি এত মনে আছে বুঝছিস, মানে আমি অবাক হয়ে যাই যে এই কথা তো মনে থাকার কথা না। তো ধর ইটি দিলাম, বাংলা দিছি, ইংলিশ দিছি, এখন ম্যাথ পোর্শন বুঝছিস। ওকে। ম্যাথে আসছে তোর ওই যে কোনো একটা যে কিলোগ্রাম থেকে গ্রামে নিতে হবে, গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হবে, এরকম কিছু কনভার্সন, একটা। রাইট। হ্যাঁ, চেঞ্জের, হ্যাঁ ওই অঙ্কটা আমি পারি। তো করতেছি মনে হয় কিছু একটা ভুল করতেছিলাম বুঝছিস। আচ্ছা। তো কোন যেই টিচারটা গার্ডে ছিল, হ্যাঁ হুম, উনি এসে পাশে আমার দেখতেছে আমি কি করতেছি, হ্যাঁ একবার পুরো দাঁড়ায় থেকে আমাকে বলতেছে, খুব কিন্তু কড়া গার্ড দিচ্ছে সে, কোনো মাথা নাড়াতে দিচ্ছে না কিছু না। 2টা অঙ্ক এরকম ছিল আমার মনে মনে আছে, ধর 5 5 10 এরকম, মানে এ বি, একটা অঙ্কও না কিন্তু 2টা অঙ্ক ধর ওকে। এরকম বেশ নাম্বার, বা ধর 3 3 6ও এরকমও হইতে পারে, এত হুম, ডিটেল মানে ওটা মনে আছে। আমাকে আমি না ভুল করছিলাম, আমার মানে উনি পাশে এসে বলতেছে এটা তো এইভাবে হবে। ওই আচ্ছা। টিচারকে আমি চিনি না জানি না কিচ্ছু না। হ্যাঁ, উনি আমাকে ওকে। বললো, তারপর আমি দেখলাম যে তাই তো আমি তো ভুল করছি। তারপর আবার আমি ঠিক করলাম। হুম, এইরকম একটা ঘটনা আমার এমবিএ তেও আছে, জানিস। আচ্ছা। এমবিএ এর একটা পরীক্ষায় এরকম আমি ভুল করতেছি, মানে ভুল করছি, পাশে স্যার এসে বলতেছে যে এটা তো ভুল।
হ্যাঁ? ওকে। মানে এরকম হয় তোর বল? এই বড় বয়সে মানে এরকম কিছু আমার মনে হয় কি যে ফেরেশতা পাঠিয়ে দিছিল নাকি আল্লাহ এরকম একটা ব্যাপার বুঝছিস? যাক, মাঝে, মাঝে চিন্তা করি। কেজিতে ভর্তি হওয়ার সময়কার ওই ম্যাডামকে হয়তো চিনিস নাই। কিন্তু ক্লাস 5 এ যে ম্যাডামটা তোকে হেল্প করল, তুই কি এর হ্যাঁ। পরবর্তীতে ওই ম্যাডামকে গিয়ে হ্যাঁ, থ্যাংকস বলে আসছিলি? পরবর্তীতে আমি নাইস। চান্স পেয়ে গেলাম বুঝছিস? আচ্ছা, পরবর্তীতে আমি তারপর টিচারকে জিজ্ঞেস করছি। ওই টিচার আবার আমাদের রিলিজিয়ন নিত। ওই আচ্ছা। টিচার আবার পরে ভাইস প্রিন্সিপালও হইছিল বুঝছিস? ওকে। তো আমি আবার মানে আমি তাকে কলিগ হিসেবেও পরে পাইছি। তো আমি আপার মনে নাই। তবে না যখন স্টুডেন্ট ছিলাম হু, হু, তখন কখনো জিজ্ঞেস করতে পারি নাই বুঝছিস? হু, ভয় হু। পাইতাম। যে এটা যদি জিজ্ঞেস করি তাহলে আমাকে কি বলবে? হু, হু। পরে যখন আমি কলিগ হইলাম অ্যাজ এ কলিগ আমি বলছি, "আপা একটা কথা কখনো আপনাকে জিজ্ঞেস করতে পারি নাই। এরকম আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছিলাম মানে আমি অনেক কলিগ মানে উনি আমার বস ছিল ভাইস প্রিন্সিপাল হু, হু। আর আমি টিচার। তো আমি আচ্ছা। বলছি, আপনি জানেন আমি যখন ক্লাস 5 এ অ্যাডমিশন টেস্ট দিতে আসছিলাম আপনি যে আমাকে ২ টা অঙ্ক বলে দিছিলেন, আপনি তো আমাকে চিনেন না। আপনি আমাকে কেন অঙ্ক বলে দিছিলেন? তো হুম, ওই উনার এই মেমোরি নাই। বুঝছিস? আচ্ছা। উনি বলে, "কবে কি?" মানে ধর কত বছর আগে ওরকম। স্বাভাবিক। এট না লিস্ট আমি বলছি, 15, "আপা 20 হ্যাঁ।" ইয়ার্স অ্যাগো। হ্যাঁ। হ্যাঁ, বুঝছি কিন্তু আমার এটা খুব মনে ছিল এবং আমি ওনাকে খুঁজে বের করছি। মানে আমার কাছে তো সাক্ষাৎ ফেরেশতা মনে হইছে, বুঝছিস না? হুম। ওনাকে চিনি না, জানি না, পরীক্ষার হলে এসে আমাকে বলে দিচ্ছে এরকম। এমবিএ তেও এরকম একবার হয়েছিল একটা মিড টার্মে বুঝছিস? হুম, কিছু পারি না, কোয়েশ্চেন দিছে বুঝছিস? তারপরে বসে আছি এরকম। চেহারার মধ্যে মনে হয় কিছু বোকা-শোকা ভাব ছিল ছোটবেলা থেকেই বুঝছিস? মানুষের মায়া লেগে যাইত আরকি। রাইট। এরকম হয়তো। তো ওই স্যার এসে বলতেছে যে আমাকে বলে, "কি?" আমি বলছি, স্যার মানে পারতেছি না।" বলে, "কিছুই পারতেছ না?" আমি বলছি, "না, কিছুই পারতেছি না।" উনি দাঁড়ায় থেকে হ্যাঁ, কি যেন বলল তারপর আমার মনে পড়ল তারপর আমি পরীক্ষা দিলাম। আমার পুরা মনে আছে যে এমবিএ তেও এরকম একটা ব্যাপার আচ্ছা, হয়েছিল। আচ্ছা। না এই এই যে আরকি। এই যে, যে এই যে, যে জিনিসগুলা, এই যে, যে স্মৃতিগুলা আসতেছে মানে এখানেই আসলে এই আড্ডাটার সার্থকতা। হ্যাঁ? ধর এই হ্যাঁ, ওইটাই। আজকের এই আড্ডাটা না হইলে নিশ্চয়ই তোর এই কথা মনেও পড়তো না এবং মানে তুই যেভাবে এই মানে এক্সপ্রেস করতেছিস, এই গল্পগুলো হ্যাঁ, বলতেছিস এটা নিশ্চয়ই এভাবে বলা হইতো না। বাই দ্যা ওয়ে আমি একটা জিনিস হ্যাঁ, খেয়াল করলাম যে সেটাই। সেটা হচ্ছে যে তুই তোর ম্যাডামকে কলিগ বলতেছিস। ইস দ্যাট মিন যে তুই কি আম মোহাম্মদপুর প্রিপারেটরিতেই তুই অ্যাজ এ টিচার এখানে আসিস, রাইট? আমি যে স্কুল থেকে পাশ করলাম আচ্ছা। এসএসসি আমি আবার সেই স্কুলেই নাইস। টিচার হিসেবে শিক্ষকতা করছি, বুঝছো? মানে ভেরি আমার নাইস। নিয়তি আমাকে হ্যাঁ, আমার ওই প্রিপারেটরির বাউন্ডারির মধ্যেই আমাকে আবার ঘুরে আটকায় ফিরে ফেলছে আবার এই আবার আরকি। আবার এখানেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, স্কুল ভর্তির এই গল্পটা আসলে আসলে খুবই মজার একটা গল্প এবং এটাই যেটা বললাম একটু আগে যে এই আড্ডাটার সার্থকতা আসলে এগুলাই যে এই যে স্মৃতিটা জানি না বলতেছিস স্কুলের। মজার নাকি বা কারো মজা লাগবে কিনা কিন্তু আমার কাছে খুব স্পেশাল বুঝছিস? আমি মাঝে, মাঝে চিন্তা করি হুম, হুম, হুম। যে এই ঘটনাগুলো তো ঘটছিল আমার জীবনে। স্বাভাবিক, হ্যাঁ, খুবই তো স্বাভাবিক। ইরেজার ছাড়া পরীক্ষার হলে চলে যাওয়া, হ্যাঁ? রাইট। তারপরে ঐদিন আমি নাও বোঝাইতে পারতাম। হুম, হুম, পরীক্ষা হুম, দিলাম। তারপর আবার আম্মার ওই রিয়ালাইজেশন হওয়া যে না রাইট। আমি তো মেয়েটা তো চান্স পাইছিলাম। আমি কেন ভর্তি করলাম না? এক্সাক্টলি। এই আরকি এগুলা বলছি। জীবনটা আসলে মানে বেশ নাটকীয়। এক্সাক্টলি। তো মানে মোটামুটি আমরা স্কুলের তোর মজার শুনলাম। এটা তো আসলে বেসিক্যালি ক্লাস 1 মানে 1 এরও আগে এবং ক্লাস 5 এর ছিল। এর মধ্যে মানে ফ্রম ক্লাস 5 টু এসএসসি এর মধ্যে কি এই ধরনের আরো কোনো মজার-টজার অবশ্যই আমি প্রিটি সিউর আরো মজার ঘটনা ঘটছে। কিছু যদি শেয়ার করতে চাস। অনেক হুম, হুম, দোস্ত। আমার জীবনের হ্যাঁ, আমি বলব যে মানুষের ধর ইউনিভার্সিটি লাইফটা অনেক হ্যাপেনিং হয়। হুম, হুম। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল স্কুল। মানে স্কুলের এত ঘটনাবহুল শুধু মাইরও একবারে না, এটা আমরা এটা এটা আমার ক্লাস আমার ধারণা যে মানে যারা স্পেশালি যদিও তুই ক্লাস 5 থেকে ক্লাস 10 5 বছর। যারা হ্যাঁ, ক্লাস 1 থেকে ক্লাস 10 একই স্কুলে লাইক মি গভর্নমেন্ট ল্যাবে। সো হুম, এদের মানে স্কুলের গল্প আসলে বলে শেষ করা যাবে না। এবং একেবারে আচ্ছা। ছোট মানে মানে একেবারে ছোট বয়স থেকে একসাথে তো মানে অবুঝ বয়স থেকে একসাথে। সো যেটা দেখা যায় যে এই বয়সটাতে কোনো নিজেদের মধ্যে কোনো কমপ্লিকেসি থাকে না, কোনো গন্ডগোল নাই, ক্যাচাল নাই। আজকে মারামারি হচ্ছে তো কালকে আবার গলাগলি হচ্ছে। হ্যাঁ? হুম, সো স্কুল লাইফের এই স্প্যানটা মানে মেমোরি মেকিং এর জন্য ইটস আ ভেরি আমি বলব যে খুবই ইম্পোর্টেন্ট একটা হুম, ফেজ অফ ইউর লাইফ। মানে এই ১০ বছরে আমাদের লাইফের আসলে অনেক মানে পড়াশোনা তো স্কুলে যাওয়া মানে পড়াশোনা করব। এটা বাই ডিফল্ট। ওটা ছাড়া কোনো অপশন নাই। বাট আদার্স এই যে বন্ধু-বান্ধব বা এই যে এই টিচারদের সাথে রিলেশন, বন্ধু-বান্ধবদের রিলেশন এইটা এই ১০ বছরে আ এই স্কুল লাইফটাই যতখানি গ্রো করে আই এম প্রিটি সিউর দ্যাট ইভেন কলেজে মানে কলেজ লাইফে আসলে খুবই ছোট। এর পরে লংগেস্ট স্টাডি টাইম হচ্ছে ইউনিভার্সিটিতে।
মানে ইউনিভার্সিটিতেও আমার ধারণা বন্ডিংসটা এতটা গাঢ় হয় না যতটা স্কুল হয় না, লাইফে স্কুলের হ্যাঁ। বন্ধু-বান্ধবদের তা সাথে ওই হয় সময় আরকি। আসলে ম্যাচিউর হয়ে যাই তো ওই সময় অনেক কিছু চিন্তা করি। স্কুল লাইফে তো এক্সাক্টলি। কেউ কিছু ফ্রেন্ড বানিয়ে আমরা কিছু চিন্তা করি না, বুঝছিস? রাইট, এক্সাক্টলি, অনেকের অনেক কিছু খারাপ লাগে বাট আমাদের মানে খারাপ থাকলেও অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। এক্সাক্টলি, আমরা তো তখন এক্সাক্টলি। আসলে অত কিছু কি বলবো আমরা জাজমেন্টাল থাকি না স্কুল রাইট, লাইফে। হ্যাঁ। ওই তো হ্যাঁ? এটা বললাম যে আমরা তখন মানে আমাদের একেবারে ছোট বয়স থেকে অত কিছু আমরা ডান-বাম কোনো কিছু আমরা অত চিন্তা করি না। সো হুম, যেটা হয় যে আ ওই বন্ডিংটা ভালো হয় আরকি। তো তুই যেটা বলতেছিলি বন্ডিং যে ভালো আরেকটা কারণ হচ্ছে হুম, আরেকটা আমি যে বলব হাসিব আরেকটা হচ্ছে শোন, আরেকটা হচ্ছে ডানবাম এত শেয়ারিং মানে এত এত কিছু এই হুম, ব্যাপারগুলাই মনে হয় আমরা ভুলতে পারি না। এগুলাই আমাদের কাছে নিয়ে আসে, হ্যাঁ? রাইট। টিফিন শেয়ার থেকে শুরু করলে ধর মা মারছে, বাপ বকছে, হ্যাঁ? সব এগুলা তুই ইউনিভার্সিটিতে এসে তো এত ডিটেইলে কার সাথে তুই শেয়ার করতে পারবি না। আমরা এক্সাক্টলি, স্কুল লাইফে যেটা করতে পারি, হ্যাঁ? এক্সাক্টলি, এই যে এক্সাক্টলি। শেয়ারিং, হুম, হুম। মানে ধর আমি একটা পেন্সিল কিনছি, আমি একটা ইরেজার কিনছি, আমি একটা জামা কিনছি, আমি একটা এই কিনছি, এই গল্পের বই। এবং আমাদের সময় তোর মনে আছে আমরা যে ক্যাসেটে গান শুনতাম। ক্যাসেট পাওয়া যাইত অবশ্যই। হ্যাঁ, ৳৩৫ দামের হ্যাঁ, হ্যাঁ। ক্লাস 10 এ উঠে। এবং রাইট, একটা ক্যাসেট বের তখন তো আমাদের সময় তো আমরা তো ধর স্বর্ণযুগে ছিলাম 90s আমরা। তো এই যে ব্যান্ডের গান ছিল। মানে রাইট। একটা গান শুনছি বুঝছিস ৬০ বছরের একটা গান আসছে ধর তখন আমরা 9-10 এ পড়ি। সেই গানে যদি তুমি ভালোবাসো আমায় শুধু এ কারণে পালাতে চাই। এটা আইয়ুব বাচ্চু কেন বলল? হ্যাঁ? এইটা নিয়ে ধর আমাদের থিসিস হয়ে গবেষণা যাচ্ছে। শুরু হয়ে যেত। বুঝছিস ওই গান নিয়ে। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। হ্যাঁ। হ্যাঁ। মানে ওই তো মানে ছোট, ছোট ব্যাপারগুলো এত শেয়ারিং এত কিছু ওইটাই মানে এত হুম। সুন্দর সময় ছিল। ওইটাই হ্যাঁ, মানে মানে যেকোনো স্বর্ণযুগ বলবে। ছোটখাটো জিনিসগুলো আমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতাম। ইভেন ইভেন মানে হুম, আম্মা যদি একটা বকাও দিত সেটাও আমরা গিয়ে বলতাম যে, এই একদম কারণে বকছে।" হ্যাঁ। তাই না? সো শুধু আম্মা এটাই। বকা কেন? আম্মা শোন, মা-বাপের নামে দুর্নামও তো বান্ধবীর সাথে করছি। করি নাই? এক্সাক্টলি। মানে আমার আমার মা-বাপ কেন এরকম, এরকম। কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ, তুই বড় হয়ে করবি কোনদিন? বড় হয়ে তো তোর সেটাই। বুঝবি যে না, মানে এটা বলা যাবে না। রাইট। হ্যাঁ? এটা তো এরকম আরকি। তো বলে ফেল। এই অনেকগুলো আরকি। মজার ঘটনার মধ্যে একটা বলে ফেল। আমরা ঘুরে আসি। তোর তোর ইয়ে থেকে স্কুল লাইফ থেকে একটু। ধর এই যে আচ্ছা 5 to স্কুল 10 লাইফে অথবা এমনও বলতে পারি যে 5 অনেকের কিন্তু এসএসসি রেজাল্ট নিয়ে অনেকের মজার ঘটনা আছে বা এসএসসি পরীক্ষার সময়কারও মজার ঘটনা আছে। সেগুলো চাইলে শেয়ার করতে পারিস। আচ্ছা, শেয়ার করে ফেল ১ টা ২ টো। আচ্ছা। আচ্ছা স্কুল লাইফে অনেক মজা হয়েছে। মজা করছি। আমাদের স্কুলটা ছিল বুঝছিস? আমাদের হুম, মোহাম্মদপুরে আমাদের হচ্ছে প্রিপারেটরি হু, হু। একদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ওকে। ছেলেদের একটা স্কুল আরেকদিকে সেন্ট জোসেফ স্কুল আচ্ছা। মানে বুঝছিস হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে মোস্ট ওয়ান্টেড এরকম একটা ব্যাপার মানে দুই পাশে দুই দুই ছেলেগুলা হ্যাঁ ছেলেদের খুব ভালো স্কুল আর মাঝখানে আমাদেরটা ভালো স্কুল এবং আচ্ছা। আমাদের প্রিপেটে ছিল তোর শুধু মোহাম্মদপুর না মোহাম্মদপুর কল্যাণপুর ইভেন তোর হচ্ছে ধানমন্ডি হ্যাঁ ইভেন তোর মানে এই পর্যন্ত আর কি তোর ধানমন্ডির শেষ থেকে শুরু করে মানে ওই ভিকারুননিসার আগ পর্যন্ত হু, হু, এই হু। এই যে দূরত্বটাতে তখন মোহাম্মদপুর প্রিপারেটরি মোটামুটি ভালো স্কুল বলছি আমাদের মোটামুটি সবাই মানে প্রিপারেটরি ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর এরিয়াটা নিয়ে। হ্যাঁ তার আমাদের মানে অনেক তার মানে মজার ২ টা ঘটনা আছে ২ টা বয়েজ স্কুলের মাঝে থেকে তোরা খুব ভাবে থাকতি তখন। হ্যাঁ, ভাবে থাকতাম আর আমরা চিন্তা করতাম যে বুঝছিস আমরা আ কাদের বেশি পাত্তা দিব? আমরা আচ্ছা। রেমিয়ানসদের বেশি পাত্তা দিব না জোসেফাইটদের বেশি পাত্তা দিব বুঝছিস? আমরা আবার এটা নিয়ে আমাদের ২ দল হয়ে যাইত। কেউ বলতো রেসিডেন্সিয়াল এর ছেলেপেলে বেশি স্মার্ট, হু, হু, কেউ বলতো সেন্ট জোসেফের ছেলেপেলে বেশি স্মার্ট। আমাদের বললাম না খুব সুন্দর সময় কাটছে। হু, হু। তো সেন্ট জোসেফে আমাদের হইতো বুঝছিস? সায়েন্স ফেয়ার হইতো বুঝছিস? ওকে। সায়েন্স ফেয়ার হইতো। তো আমরা আবার যখন 9-10 এ পড়ি, আমরা মোটামুটি 9-10 না 8 থেকেই মনে হয় সায়েন্স ফেয়ার আমরা ভিজিট করতে যাইতাম। যখন সায়েন্স ফেয়ার হতো আমাদেরও বলতো। তো আমরা হেঁটে, হেঁটে তোর এরকম উম জেড লাইন করে যেতাম সাইড দিয়ে শুধু একটা বড় রাস্তাটা পার হতে হইতো তখন আসাদ অ্যাভিনিউর যে বড় রাস্তাটা ওইটা হ্যাঁ, হ্যাঁ। আবার হেঁটে হেঁটে আমরা পুরো এরকম এক একটা সেকশন করে এক একদিন নিয়ে যাইতো ওই সময় কিছু মজার ঘটনা আছে মানে ওই সব মজার কথা স্পেসিফিকলি ধর ওইভাবে 9-10 এ পড়ি। হু, হু, যাদের প্রজেক্ট দিতে যাচ্ছি তারাও 9-10 এ পড়ে। ধর আমরা 9 এ পড়ি, তারা 10 এ পড়ে। বয়সটা বুঝিস। হু, হু, হু। ওইখানে গিয়ে কত কাউকে ভালো লেগে যাচ্ছে, বুঝছিস? কত কাউকে কি হয়ে যাচ্ছে মানে কি কোনো আমরা ধর 9 এ পড়ি বা আমরা 8 এ পড়ি, 10 এর ভাইয়ারা এত কিছু জানে পুরো তো বিজ্ঞানী। একেকটা ভাইয়াকে মনে হতো আইনস্টাইন, বুঝছিস? অ্যান্ড নিউটন এরকম মনে হইতো। বয়সটাও উড়ু বয়স। তার উপরে ভাইয়াদের হ্যাঁ, এত জিনিস। একদম, একদম। এইসব যে ওকে। এ এ এ এ এ এ এ এখানে ধর অনেক টুকরা অনেক ঘটনা আছে। স্পেসিফিক এরকম নাই। তবে ক্লাস তোর 9 এ থাকতে একবার আমরা আমাদের যে তোর গ্রুপটা
আমরা আবার ৭-৮ জন একটা গ্রুপ ছিলাম। ৭-৮ জন না, প্রায় ধর ৮-৯ জনের একটা গ্রুপ ছিলাম। হুম, হুম। আমরা আবার একটু দুষ্টও ছিলাম খুব, বুঝতেছিস মানে আমি পড়ালেখা জাস্ট করতাম। বলতে চাচ্ছিলাম যে গ্রুপ মানেই হচ্ছে দুষ্টু গ্রুপ। হ্যাঁ, দুষ্টু বুঝছিস? আচ্ছা। যেমন আমরা ধর যেমন খুশি তেমন সাজতে সাজতাম যে ব্যান্ডের দল। হুম, হুম। হ্যাঁ, গিটার-টিটার নিয়ে এসে মেয়ে মানুষ গাইতেছি। আচ্ছা। এরকম আমি তারায়, তারায় রটিয়ে দেব তুমি আমার। বুঝছিস? মানে এই ওকে। টাইপের আরকি। তারপর আমরা বাংলাদেশে কিন্তু আ মেয়েদের এরকম একটা ব্যান্ড ছিল। আমার যতদূর মনে পড়ে ব্লু বার্ডস অর এরকম কিছু একটা নামে কিন্তু একটা মেয়েদের একটা ব্যান্ড ছিল কিন্তু একসময়। আমরা যখন এসএসসি আমরা যখন এরকম 9-10 আচ্ছা। বা কলেজে পড়ি তখন এরকম একটা মেয়েদের একটা ব্যান্ড বের হয়েছিল। আই এম প্রিটি সিউর ইটস মানে ব্লু বার্ড বা এরকম কিছু একটা নাম হবে। হ্যাঁ। যাই হোক বল তোর গল্প বল। আচ্ছা, আচ্ছা। তো আমার ওটা মনে নাই। তো আমরা হচ্ছে মেয়েদের আমরা তো এলআরবি, তোর জেমস, নগর বাউল, হুম, তারপরে মাইলস, সোলস এগুলাই শুনতাম। হ্যাঁ, আমরা তো আর ওগুলো তো আমরা মনে আছে আমরা তো ক্লাস 10 এ যেমন খুশি তেমন সাজাতে আবার আমরা পুরস্কারও পেয়ে গেছিলাম, বুঝছিস? এরকম ব্যান্ডেল দেওয়ার সাথে। তো যেটা বলতেছিলাম যে অনেক মজার ঘটনার মধ্যে হুম, হুম। আমি ১-২টা ঘটনা বলবো। একবার হচ্ছে তোর বললাম না যে আমি স্কুল লাইফে কিছু টিচারদের এত স্নেহ পাইছি, হুম, হুম, বুঝছিস? হুম। এবং আমাদের উল্লেখযোগ্য কিছু টিচারদের কথা আমরা যেমন ক্লাস 9 এ থাকতে ছিল আমার ম্যাথ টিচার অঞ্জন কুমার রায়। হুম, আচ্ছা। স্যার খুবই আদর করতো, খুবই আদর করতো। মানে কেমন আদর করতো? ধর আমি কারোর সাথে কথা বলতেছি। হুম, হ্যাঁ? হুম, চুপ করে এসে তাকে ধরে নিয়ে গিয়ে সামনে দাঁড় করে রাখতো। তো আমার ওই ফ্রেন্ড বলতেছে যে, "ও তো কথা বলছে। মুনমুন কথা বলছে। আমাকে শাস্তি দিচ্ছেন কেন?" স্যার নাকি বলতো যে মানে ওদের কথা যে স্যার নাকি এভাবে ওদের বলছে। কই আমি তো মুনমুনকে কথা বলতে দেখি নাই। তোমাকে কথা বলতে দেখছি, তোমাকে পানিশমেন্ট দিচ্ছি। এরকম একটা ব্যাপার, বুঝছিস? তো তার মানে বোঝা যাচ্ছে তারপরে যে তুই স্কুল মানে স্টাডি পিরিয়ডে অনেকখানি প্রিভিলেজড টিচারদের হ্যাঁ, দ্বারা। অনেক প্রিভিলেজ। হ্যাঁ, টিচারদের দ্বারা। হ্যাঁ। টিচার একটা কারবার বললাম না যে তোর মানে ছোটখাটো ছিলাম তো। এই কারণে মনে হয় মানে চেহারা দেখে মায়া-টায়া লাগতো আরকি। আচ্ছা। পানিশমেন্ট-টানিশমেন্ট দিত না। তারপরে ফ্রেন্ডদের কাছেও মানে হয় না যে একটু হাইটে একটু কম, হুম, হুম, বুঝছিস হুম, না? তাকে তো বয়স তো সবার একই অলমোস্ট। ধর মাসের বড় ছোট হয়তো ওদের চেয়ে আমি বড়ই। হুম, মানে এরকম। একবার এরকম হইছে, এরকম একটা ফ্রেন্ডের সাথে ধর গল্প করতেছি। আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথেই গল্প করতেছি। ও অঙ্ক শেষ। স্যার এরকম অঙ্ক করতে দিছে। এরকম অঙ্ক করা শেষ। তো ওকে ডেকে নিয়ে স্যার বেরিয়ে ক্লাসের বাইরে নিয়ে দাঁড় করে রাখছে। ও তো মানে এটা মানতেই পারতেছে না। মুনমুন তুই আমাকে ডাকলি। আমি গল্প মানে তুই আমাকে ডাকলে আমি কথা বললাম স্যার কেন আমাকে পানিশমেন্ট দিল। তারপর থেকে মানে ওরা এই স্যারের উপর পুরা রাগ। হ্যাঁ, যে স্যার কেন এরকম করে? আমরা কথা বলি মানে আমরা কথা বলি না, মুনমুনকে কেন পানিশমেন্ট দেয় না? তো আচ্ছা। আমি সেইদিন ওই স্যারের সাথে এখনো যোগাযোগ আছে। আমি যেমন স্যারের আবার বোন এখন আবার কলিগ আমার। স্যার আবার এখন স্কুলে নাই। হুম, স্যার এখন অন্য কলেজে চলে গেছে। এখন রিটায়ার্ডও হয়তো করছে। শহীদ আনোয়ার গার্লস কলেজে উনি ম্যাথের হেড ছিল। আচ্ছা। তো পরে আমি যেমন এখনো স্যারের কথা মনে করি। মানে এত সুন্দর করে পড়াইতো। আর ওই যে হুম, বললাম না স্নেহধন্য, বুঝছিস না? রাইট, রাইট। খালি বলতো যে, "না ও তো কথা বলে নাই। ও তো ভালো মেয়ে।" এরকম একটা ব্যাপার। কিন্তু সবাই তো বলে, "হ্যাঁ, তুই ভালো।" তুই এরকম। আচ্ছা, আচ্ছা। তারপরে একবার তোর ক্লাস 8 এ কৃষি বিজ্ঞান। বললাম না কিভাবে আমি প্রিভিলেজড, হাসিব তুই খালি শোন। হুম, আর হুম, মাঝে চিন্তা করি আলহামদুলিল্লাহ আমার লাইফে। মানে এগুলা কিন্তু মানে অনেকেরই হয়তো আছে বাট আমি এগুলা মনে রাখছি। মানে আমি এগুলা ভুলে যাই নাই। আমি ক্লাস 8 এ আমরা 7 পর্যন্ত তো আমরা গার্হস্থ্য বিজ্ঞান পড়ি। বুঝছিস? 8 এ এসে আমাদের একটা অপশন আসলো যে যারা আ মানে পছন্দ করতে পারে মানে কৃষি বিজ্ঞানও নিতে পারে। হাফ নিল গার্হস্থ্য, হাফ নিল কৃষি বিজ্ঞান। বুঝছিস? আচ্ছা। তো আমরা যারা কৃষি ও নিলাম তোদের আ জন্য এটা অপশনাল ছিল। আমার যতদূর মনে পড়ে আমাদের মানে বয়েজ স্কুলে কৃষি বিজ্ঞানটা কম্পালসরি ছিল। তোদের তো কম্পালসরি হ্যাঁ, হ্যাঁ। মানে এটা মনে এবং হয় ক্লাস আমাদের এরকম 7 অ্যান্ড 8 ২ বছর অথবা 8 আর 9 ২ এরকম ছিল বছর, আরকি। হ্যাঁ। রাইট, হ্যাঁ। না আমরা আবার শুধু 8 এই পাইলাম। 7 এ আমাদের আচ্ছা, গার্হস্থ্যই পড়তে হইছে, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। 8 এ এসে আমরা এই অপশনটা পেলাম যে মেয়েরা যদিও আমরা মেয়ে কিন্তু আমাদের তো পুরাই মেয়েদেরই স্কুল, হুম, হুম, গার্লস স্কুল। হুম, হুম। তো যদিও আমরা মেয়ে তো আমরা ইচ্ছা করলে কৃষি বিজ্ঞান নিতে পারবো। তো আমরা তো 7 তো ধর 6 এও গার্হস্থ্য পড়ছি, 7 এও গার্হস্থ্য। আর ভাল লাগে না এগুলা পড়তে, বুঝছিস? কাপড় ধোও, আয়রন করো, গুছায় রাখো এগুলা পড়তে হয়, বুঝছিস? রাইট। পোকা যাতে না লাগে। তো আমরা খুব ফেড আপ যে এগুলো আমরা জানি। তারপর রান্না করো, রান্নাঘর কিভাবে হাঁড়ি পাতিল পরিষ্কার রাখতে হয়, মুছে রাখতে হয়। আমরা এবার কৃষি বিজ্ঞান নিব যে যেমনই হোক। তো আচ্ছা। আমাদের আবার টিচার সেই এসে বলতেছে সেই তোমাদের কিন্তু দুষ্টুদের সেই দলটা নিশ্চয়ই তোর।
হ্যাঁ, সবাই দুষ্টুদের দলটা। হ্যাঁ, দুষ্টুদের দলটা আচ্ছা, প্লাস আরো কিছু মানে আমাদের আচ্ছা। দ্বারা ইন্সপায়ার্ড হয়ে ধর আমরা তো ১০ জন ৮ হুম, ৯ ৯ এরকম আরো ২০-২৫ জনও নিল। ওকে, মাত্র আমার পুরা মনে আছে যে আমাদের ক্লাসের মনে হয় ৭-৮ জন তোর গার্হস্থ্য নিল। ওই সময় গার্হস্থ্যেরই স্টুডেন্ট নাই। সব আচ্ছা। আমরা এরকম কৃষি, কৃষি বিজ্ঞান। বুঝছিস? এরকম। ওকে। হ্যাঁ, তো আমাদের আলাদা আলাদা মানে ওরা বরং আমরাই ক্লাসে ক্লাস করতাম, ওরা আবার করিডোরে হয়তো টিচার নিয়ে গিয়ে বা কমন রুমে গিয়ে ওদের ক্লাস ফাঁকা থাকলে ওদের ই করতো, ক্লাস নিত। শোন, এটা মজার একটা ঘটনা। তো আমাদের যে আমার মনে আছে গার্হস্থ্য বিজ্ঞানের কি বলি কৃষি বিজ্ঞানের টিচারের নাম ছিল তাহিরা শিরিন টিচার। হ্যাঁ, তাহিরা শিরিন টিচার। তো আমাদের লটারি হইলো, বুঝছিস, যে এখন তো প্র্যাকটিক্যাল করতে হবে। আমরা তো পড়ছি কিভাবে জমি তৈরি করতে হয়, চাষ করতে হয়, সার দিতে হয়। হুম, এখন আমাদের একটা প্র্যাকটিক্যালে ১৫ না তোর ২০ নাম্বার এরকম, ওইখানে আমাদের একদম ফসলই ফলাইতে হবে শীতের আগ দিয়ে, আচ্ছা, বুঝছিস? আচ্ছা। তো আমাদের গ্রুপের আমাকে বললো যে আমার ফ্রেন্ডরা বললো এই যে সবাই যেরকম টিচার স্যাররা আদর করে না, হুম, হুম। আমাকে বলে তুই লাকি, তুই তো কথা টথা বললেও তুই পানিশমেন্ট পাস না, লটারিটা তুই তুলবি। মানে ধর কয়েকটা ছিল, ফুলকপি চাষ, টমেটো চাষ, আচ্ছা। তোর মূলা চাষ, ও আচ্ছা, কে আর কি চাষ এরকম করবে বাঁধাকপি। সেটা লটারিতে যার যেটা উঠবে হ্যাঁ, তাকে গ্রুপে। সেটাই ফলাইতে হবে। আচ্ছা। হ্যাঁ, গ্রুপে আসবে ওটা, ওকে, ওকে। বুঝছিস? তারপরে তো আমি গেলাম, তো আমাদের আসলো মূলা চাষ, বুঝছিস? তো আমাদের মোটামুটি মানে আমরা তো জানি না আসলে এটা ফলন কেমন হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপর বললো যে আমরা মোটামুটি যে না ভালোই মনে হয় হবে। তো যারা আমরা আবার যারা টমেটো পাইলো, বেশ আমরা আবার একটু তৈরি করলাম, মনও খারাপ করলাম যে টমেটো পাইলে তো টমেটো হইতো, দেখলে সুন্দর লাগতো, লাল একটা ফল এরকম। হুম, তো হুম। আলটিমেটলি তো কিছু করার নাই। আচ্ছা, এখন কি হয়েছে শোন, এখন আমরা তো ৭ জনের একটা দল, হ্যাঁ, ৭ জনের একটা দল। তো আমরা ভাগ করে মানে সবাই ঠিক করে নিলাম যে সার আনতে হবে, মানে তোর কি বলে গোবর সার। কার কার কে আবার কালি, আমাদের পুরা মনে আছে আমার একটা ফ্রেন্ড তানিয়া, ও বললো যে না ওর বাসার পাশে একটা গরুর ফার্ম আছে, ওখান থেকে সার আনবে। ও, এগুলো এগুলো সব আরেকজন তো, তোদেরকে জোগাড় করে নিয়ে আসতে হবে, স্কুল প্রোভাইড হ্যাঁ, করতে হবে। আমাদের কোদালও আচ্ছা। আমরা জোগাড় করছি। হ্যাঁ, না, কেন আরেকটা জিজ্ঞেস বসু ছিল করতেছি যে যে, কেন জিজ্ঞেস করতেছি, যদিও আমাদেরও স্কুলে এই কৃষি বিজ্ঞান সাবজেক্টটা ছিল, কিন্তু হ্যাঁ, ফরচুনেটলি আমাদের সব প্র্যাকটিক্যাল কিছু করতে হয় নাই, যে কারণে আচ্ছা জিজ্ঞেস করা আচ্ছা, আর কি। না আমাদের এই টিচারটা খুব সিরিয়াস ছিল, বুঝছিস? আচ্ছা, আর হ্যাঁ, আমরাও খুব মানে আমরা গার্হস্থ্য পড়তে পড়তে আমরা খুব ফেড আপ, এবং আমরা এরকম একটা ব্যাপার যে আমরা আচ্ছা। নারী আমরাই পারি, বুঝছিস? এরকম একটা ব্যাপার ওই বয়সে, বুঝছিস না? ওকে, মানে হ্যাঁ। উই হ্যাভ টু হুম, হুম, প্রুভ আওয়ারসেলফ, এরকম একটা হুম, ব্যাপার। হুম। তো ওইসব ব্যাপারে এখন সব এগুলো জোগাড় টোগাড় করা হয়েছে। এখন শোন কি হয়েছে, এখন আমাদের মধ্যে বললাম না আমি তো ছোট, একটু খাটো টাটো, মানে মানে শুকনা শাকনা, তখন তো শুকনাই ছিলাম হুম, স্কুল লাইফে। এখন আমাদের যারা শক্তিশালী, পুরা আমাদের টিচার বলছে যে এরকম বেড বানাই দিছে, বুঝছিস? আমাদের বেড বানাই নিছে, আমরা ৪টা না ৫টা বললাম না যে ইসে উঠছে, তো আমাদের মূলা চাষের আলাদা বেড। তারপর ওটা আবার তোর তুই জানিস তো এভাবে করে বেড বানাইতে হয়, মাছ হ্যাঁ, হ্যাঁ, কাটাতে। হ্যাঁ, তো হ্যাঁ, প্রথমে কি করতে হবে, প্রথমে কোদাল দিয়ে মাটি ভালো করে করতে হবে। হ্যাঁ, বিশ্বাস কর হাসিব, তো টিচার বলতেছে তোমরা করো, আমি আসতেছি। ধর ঘন্টা খানেকও টিচার আসে না, ওই দিন আমাদের প্র্যাকটিক্যাল। বসু ধর প্রায় এরকম ১৫ থেকে ২০ মিনিট সে কোদাল দিয়ে মাটি করছে। আরেকটা আমাদের ফ্রেন্ড তানিয়া, ওরও বেশ শক্তি, ও করছে, আরো আরো কেউ করছে। হ্যাঁ, করে টোরে টিচার তখনও আসে না, আমি জাস্ট কোদালটা হাতে নিছি। হ্যাঁ, যে আমি ২টা কোপ দিব, বুঝছিস? এর মধ্যে টিচার আসছে, বুঝছিস? এসে I can বলতেছে, imagine, I can imagine the reaction of the other friends, ওই হ্যাঁ, যাদের নাম বুঝছিস? বলবি। টিচার এসে বলতেছে, শোন আসছি ভালো কথা, টিচার আসছে, এতক্ষণ তো ওরা মোটামুটি কাজ শেষ, বুঝছিস? আমি ধর ওটার মধ্যে একটু ইটি করবো আর কি। টিচার এসে বলতেছে, তাহিরা সেন টিচার এসে বলতেছে, যখনই আসি আমি দেখি ফারজানা কাজ করতেছে, মানে আমার কথা বলতেছে, কি তোমরা খালি ওকে দিয়ে কাজ কেন করাও? আর আমার ফ্রেন্ডদের অবস্থা যদি খালি দেখতে, খালি ওরা মানে সবাই মুখ চাওয়াচাই করতেছে, মানে এটা কেমনে সম্ভব? আমাকে বলতেছে মানুষের, আমাকে পরে বলতেছে, বুঝছিস? টিচার চলে বলছে মানুষের কপাল এত ভালো হয়, তোর কপাল এত কেন ভালো? এই আর কি, মানে অনেক মজার স্মৃতি আর কি। এখনো বলে আমাকে, বলে যে পুরা আমরা বেড তৈরি করলাম, জমি তৈরি করলাম, হুম। সারিয়ে করলাম, যেই তুই কোদালটা হাতে নিলি টিচার এসে দেখে বলতেছে সব কাজ কেন ফারজানাকে দিয়ে করা। এই আর কি দোস্ত, ভালো ছিল, মজার ছিল স্কুল না, লাইফটা, এটাই বাস মানে সো। স্কুলের আসলে আমরা মানে আধা ঘন্টার অনেক বেশি হয়ে গেছে, আমরা অলরেডি গল্প করতেছি, মানে স্কুলের এই স্কুলের ঘটনা গল্পই শেষ হচ্ছে না, গল্প, স্কুলের গল্প আসলে শুরু হইলে এটা সম্ভব না আসলে। সম্ভব মানে না। হ্যাঁ, আধা ঘন্টা ৪০ দিন মিনিট ১ রাত পার ঘন্টা কেন হয়ে যাবে। মানে, হ্যাঁ, মানে ২-৩ রাত পার হয়ে যাবে এই গল্প শুরু করলে। এইজন্য আমার লাস্ট মানে গত সপ্তাহে আমি আমার যে স্কুল ফ্রেন্ড ফায়েজের সাথে যখন আড্ডাটা দিচ্ছিলাম, সরি ফায়েজের সাথে না, তার আগের সপ্তাহে যখন আমার বুয়েট এবং আমার ফ্রেন্ড রাসেলের সাথে আড্ডাটা দিচ্ছিলাম, হ্যাঁ, তখন আমি বলছিলাম যে আমার এই আড্ডাটা যদি কন্টিনিউ আমি করতে চাই, আমার এটার সিজন 3, 4, 5 পর্যন্ত চলে যেতে হবে, এবং একই পার্সনদের হ্যাঁ, সাথেই একদম। আড্ডা আড্ডা চলতে থাকবে, সিজন সিজন বাই সিজন চলে যাবে, কিন্তু আড্ডা শেষ হবে না।
যাক এখন সেটাই, সেটাই। আম আমরা অনেকখানি আড্ডা দিয়ে ফেলছি এবং স্টিল ইউ সি যে এখন পর্যন্ত আমরা স্কুল লাইফ থেকে বেরোতে পারিনি। এবং আই এম প্রিটি বুঝতে সিউর যে পারি। তোর আরো এরকম আরো লাখখানেক গল্প আছে। মানে আমরা কন্টিনিউ করতে পারবো অনেক। এই গল্প আসলে শেষ হবে না। আম আমি জানি স্কুলে পড়াশোনা রিলেটেডই তো সবকিছু বললি। আমি জানি যে তুই আম ভালো গান গাইতি। তো ডেফিনিটলি স্কুলেও গান গাইতি নিশ্চয়ই। এখনো কি হ্যাঁ, গানের প্র্যাকটিস করছিস নাকি আ এন না, এখন আর গানের প্র্যাকটিসটা নাই দোস্ত। তবে গান শুনতে অনেক পছন্দ করি। নিজের জন্য নিজে গুনগুন করে গাই। একটা সময় মেয়েদেরও শিখিয়েছি। মেয়েদের ধর হাতেখড়ি, সারেগামা বা ২-১ টা গান তুলে বা আমার তো এখন গলা একদম শোন, আমি ২০ বছর ধরে টিচিং প্রফেশন এ আছি, হ্যাঁ? আচ্ছা। সম্ভব না। গলা শেষ। ভেঙে চুরে ছারখার, হ্যাঁ? একদম। এই মানে গলা মানে দিয়ে আর মানে গান কি হবে না। কারণে? তবে স্কুলে কি মানে তোর স্টুডেন্টদেরকে অনেক বকাঝকা করিস? চেঁচামেচি করতে হয়? না, বকাঝকা শোন, এটা তো এখন করতেই হবে। কিন্তু মানে বকাঝকা করতে হবে না। কিন্তু চিৎকার ধর, তোর সাউন্ডটা তুই সামনে থাকলে লাস্ট বেঞ্চ পর্যন্ত যাতে তোর রাইট। বাচ্চা তোর মানে গলার ভয়েস পায়, এটা তো তোকেই করতে হবে। তুমি মিনমিন করে তো তুমি পড়াইতে না, পারবে না, তাই ট্রু, না? ভেরি ট্রু। হ্যাঁ। আর হ্যাঁ, আবার যখন আমি লাস্ট বেঞ্চে যাবো, এখন আমার গলার ভয়েস যেন ফার্স্ট বেঞ্চের বাচ্চাও শুনে। রাইট। আমাকে সেভাবেই, হ্যাঁ। তো এখানে আসলে নো মার্সি। এখানে আচ্ছা। এখন যেহেতু ধর সব সব স্কুলে কিছু স্কুলে হয়তো আছে। আমাদের স্কুলে ধর ওই যেরকম মাইক্রোফোনের সিস্টেম স্পিকার এখনো দেয় সিস্টেমটা নাই। নাই। আচ্ছা। কলেজের বাচ্চাদের, হ্যাঁ, স্কুলের টিচার এখনো প্রিভিলেজ না তোর। এবং যাদের ধর এমনি একদম ডক্টর ইস্যু আছে, তারা হয়তো তোর ওই যে ব্লুটুথ মাইকটা ইউজ করে। তো যেহেতু আচ্ছা। আমার ওইরকম না, হ্যাঁ, অনেকে যেমন গলা অনেক ড্যামেজ হয়ে যায়, বুঝছিস? হুম, মানে হুম, একদম গলা ভেঙে ডক্টররা মানা করে যে এর চেয়ে মানে একটা পার্টিকুলার একটা রেঞ্জের বাইরে তারা কথা বলতে পারবে না। তাদের এটা কিছু না। আমার এরকম এখনো প্রয়োজন মনে করি না। এখন যেমন ধর আমার গলাটা তো আজকে আমার গলা এমনিতেই বসা। হুম, যেমন এরকম গলা বসা-টসা হইলে তখন ধর একটু আগ-পিচ করে করি। কিন্তু নরমালি তো আমরা স্কুলে চিৎকার করতে হয়। চিৎকার মানে জোরে কথা বলতে হয় যে জোরে কথা তোমার বলতে হয়। রাইট। বাচ্চা তোমার, হ্যাঁ, তোমার আচ্ছা, সব স্টুডেন্ট যাতে শুনতে পায়। এই আরকি। এই প্রসঙ্গে হঠাৎ মনে হলো যে তুই বেসিক্যালি কোন ক্লাসের স্টুডেন্টদের ক্লাস নিস? না, আমি ক্লাস ৫ পর্যন্ত পড়াই। হ্যাঁ? মানে ক্লাস ক্লাস ৫ 1 থেকে পর্যন্ত 5? পড়াই। হ্যাঁ, ১ থেকে ৫ আচ্ছা। পড়াই। তো ১ থেকে। স্টুডেন্টদের সাথে কি তোর কখনো এই যে তোর নিজের স্কুলেই এখন তুই অ্যাজ এ টিচার তুই এখানে আছিস। তোর স্কুলের ফ্রেন্ডদের সাথে কি স্কুলের স্টুডেন্টদের সাথে কি এই তোর স্কুল লাইফের এই গল্প কোনো গল্প বা কোনো স্মৃতি কি কখনো হ্যাঁ, শেয়ার করা শেয়ার হয়? করি, শেয়ার করি। তারপরে ওদের ওরা এক্সপ্রেশন কেমন থাকে? যখনই মানে শুনে যে, তোর স্টুডেন্টদের হ্যাঁ, এক্সপ্রেশন গুলা কেমন হয়? মানে অদ্ভুত থাকে। এবং যখনই শোনে ওরা যে মানে ওই সেম ক্লাসরুমে আমি ক্লাস করছি, হ্যাঁ? আচ্ছা। আর আমি তো সবসময় বুঝছিস মানে আসলে তো এটা খুবই সত্যি কথা। ধর বলে না, যায় দিন ভালো। হুম, হুম, আমাদের হুম। সময় ধর আমাদের একেকটা ক্লাসে মেক্সিমাম ৪০ জন পড়তে পারতো। আচ্ছা। কিন্তু আমার মনে আছে যে আমাদের ৪০ জন কখনোই থাকতো না। ধর হয় ৩৬ জন, ৩৭ জন হুম, এরকম, হুম, হ্যাঁ? হুম। মেক্সিমাম ৩৭ আমার মনে আছে। এখন আমাদের একেকটা ক্লাসে ধর, যেহেতু জনসংখ্যার দেশ তুমি জানো, প্রায় ২০ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ। তারপর আবার ঢাকা হচ্ছে মোস্টলি ডেন্স। তো একেকটা ক্লাসে আমাদের স্কুলে একেকটা সেকশনে ৫০ টা বাচ্চা। হ্যাঁ? আচ্ছা। ৫০ টা বাচ্চা। তো সেটা যে আ আ বলতে যেটা বলতে চাচ্ছি যে ওই আ আমি যখন বলি যে আমরা এটা করতাম, ওইটা করতাম, আমাদের সময় আরো ভালো ছিল, আমরা টিচারদের ভয় পেতাম। ওরা খুব মনোযোগ দিয়ে শোনে। আর খুব ইন্টারেস্ট পায় যে টিচারও, আমি আবার গল্প করি, হ্যাঁ, এটা এরকম ছিল, ওই মাঠ ওইদিকে ছিল, ওই সিঁড়ি এরকম ছিল, এরকম ছিল। হুম, হুম। খুব মানে মনোযোগ দিয়ে শোনে, খুব ইন্টারেস্ট পায়, মজা পায় যে টিচার আপনিও এরকম ছোট ছিলেন। মানে ওরা তো ইমাজিন করে, বুঝি, ইমাজিনেশনে চলে যায় তখন রাইট। যে টিচারও এখানে পড়তো। হুম, এটা আমার গল্পের একটা পার্ট আচ্ছা। ওদের একটু সাথে। একটু অন্য প্রসঙ্গে আসি। যেহেতু কিছুক্ষণ আগে তুই মেনশন করছিস যে ২ টা বয়েজ স্কুলের মাঝখানে তোরা গার্লস স্কুল ছিলে এবং খুব ভাবে থাকতি এবং মোটামুটি তোরাও আ মানে কোন মানে কম্পেয়ার করতি। এবং আই এম প্রিটি সিউর যে হ্যাঁ, হ্যাঁ। বয়েজ স্কুলের ছেলেরাও কিছু না কিছু চিন্তা করতো, আচ্ছা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এই সেই। তো স্কুলে কি কখনো এরকম প্রেম বা এই ধরনের কোনো কিছু মাথায় আসছিল বা হইছিল? না, স্কুলে তো ধর মানে গার্লস স্কুলে প্রেম কেমনে হবে? বাট ওই যে বললাম না তোর, যখন আমরা কাছাকাছি তো আ ছিল। ব বয়েজ স্কুল তো কাছাকাছি ছিল। খুব বেশি দূরে হ্যাঁ, না বয়েজ বরং। স্কুল কাছাকাছি ছিল, হ্যাঁ।
ওমা তুই মনে কর হাসিব ওই ওই বয়সে মানে এখন ওই তখন আমাদের এন্টারটেনমেন্ট বলতে বলতে কি ছিল এক টেলিভিশন আর রাইট, কিছু ছিল জীবনে সেটাই। এবং তারপরে সপ্তাহে একটা নাটক মানে হ্যাঁ, ভালো একটা নাটক বুধবার এরকম মনে হয় হতো মনে আছে রাইট। তোর হ্যাঁ, 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 ম্যাকগাইভার বৃহস্পতিবার বুধবার এরকম হ্যাঁ, একদিন নাটক একদিন ম্যাকগাইভার একদিন তোর ওই যে দা কি যেন মুভি অফ দ্য উইক একটা ছিল একদিন না হইতো। হ্যাঁ বৃহস্পতিবার হ্যাঁ হ্যাঁ, ওই রাতে যে হইতো তোর মুভি অফ দ্য উইক হ্যাঁ এবং যেকোনো নাটকের ইয়ান একটা রবিন এপিসোড হুড দেখার জন্য আমাদেরকে ১ সপ্তাহ ওয়েট করতে হইতো পরের। হ্যাঁ ইংলিশ ইংলিশ বলি বা কিন্তু বাংলা নাটক বলি যাই বলি না কেন, রাইট? হ্যাঁ কিন্তু শোন ওই যে তোর টিন এজের যে ধর 13 14 15 হুম, 16 ওই টিনের যে কি বলবো তোর ফিলিং জোশ, অনুভূতি ফিলিং, দোদুল রাইট। হ্যাঁ মনের যে দোদুল্য মনতা না কি বলবো এটা বাংলা ভাষা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওইটা তো ধর ওই সময় ছিল আমাদের তো ধর নাইনের নাইনের ক্লাসরুম না টেনের ক্লাসরুমটা এমন জায়গায় ছিল বুঝছিস রাস্তার পাশে হ্যাঁ ওকে। এরকমও হয়েছে যে ধর হয়তো দেখতেছি কিছুক্ষণ একটা একদিন সব দিন তো আর একই রোতে সিট পড়তো না আমাদের পুরো মনে আছে এরকম আমি এখন আমাদের বাচ্চার আমার মানে এখনকার আমার স্টুডেন্টদের পড়াতে গেলে আমি এই গল্পও করি বুঝছিস আর শোন তো এরকম টেনের ক্লাসটা ছিল এরকম যে রাস্তার পাশে ওকে। ওই সেকশনটা 10 ABC তিনটাই রাস্তার পাশে তো এরকম দেখতেছে যে কোনো একটা ছেলে এসে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে হ্যাঁ তখন মনের মধ্যে কেমন লাগতো বললাম হয়তো অন্য কারোর জন্য দাঁড়ায় আছে তো আমার তো মনে হতো যে আমার জন্যই দাঁড়াইছে এরকম ধর সবারই হয়তো ক্লাসের মনে হচ্ছে যে ওই পাশে যারা বসছে হ্যাঁ ওই সাইডে যারা বসছে ছয়টা বেঞ্চ ছয়টা বেঞ্চে 12 জনেরই হয়তো মনে হচ্ছে যে তার জন্য দাঁড়ায় আছে হ্যাঁ রাইট। ওই প্রেম কিন্তু ওই যে ধর ওই ভালো লাগাটা বা ধর আজকেও দাঁড়ায় আছে আবার দেখলাম 2 দিন পর আবার দাঁড়ায় আছে তখন যে যার মতো ভেবে নিছে বুঝছিস আমি ভেবে নিচ্ছে আমার জন্য দাঁড়ায় আছে আরেকজন ভেবে নিচ্ছে তার জন্য দাঁড়ায় আছে বুঝছিস না আসলে যে এইসব আর কি কার জন্য দাঁড়ায় ছিল সেটা সেটা আজও রহস্য হ্যাঁ সেটা আসলে যে দাঁড়ায় ছিল ওই শুধু জানে আর তো ওই কেউ শুধু জানে জানে। না এক্সাক্টলি। রাইট, রাইট, রাইট। হ্যাঁ। তো যাক, আম সেটাই যেটা বলছিলাম যে এই এখন পর্যন্ত আমরা স্কুলেই আটকায় আছি। মানে আমার এই আমার প্ল্যান স্কুলে ছিল, হ্যাঁ, আমার আছে প্ল্যান ছিল যে হয়তো স্কুলের মানে যেটা আমার আগের আড্ডাগুলোতে আমরা যেটা করছি যে স্কুল থেকে কিছুটা কলেজের পরে একটু ইউনিভার্সিটি দেন আম আ প্রফেশনের নিয়ে কথাবার্তা বলতাম। তোর অবশ্য একটা ইয়ে হয়েছে যেহেতু তোর স্কুল এবং তোর প্রফেশন সেম প্লেসে, সো স্কুল হ্যাঁ এবং প্রফেশন তুই অনেকখানি কভার করে ফেলছিস। আম স্কুল এই আম মজার স্মৃতিগুলোর থেকে বেরোয় এসে যদি তোকে জিজ্ঞেস করি যে এখন পর্যন্ত তুই তোর এই লাইফে স্কুল লাইফ টু প্রফেশনাল লাইফ তোর সফলতাগুলো কি কি মনে করিস? তোর সবচেয়ে বড় সফলতা কোনটা এখন পর্যন্ত মনে হয়? আহ, উম, কয়েক একটা মানে একটা বাক্যে বা ধর একটা ইসেই তোর শেষ করা যাবে না মানে কি কয়েকটা আছে সেটা হচ্ছে ওকে। তোর স্কুল লাইফে টিচারদের অনেক ভালোবাসা বুঝছিস মানে আমি বললাম না তোকে অনেকভাবে প্রিভিলেজ হুম, হুম, হুম। এটা আমি জীবনে এবং মনে করি এবং ওই সময়ও বুঝি নাই বুঝছিস যে আমি টিচার শিক্ষকদের এত প্রিয় বা টিচাররা এত পছন্দ করে এখনো ধর এই যে কালকে আমাদের গতকালকে আমাদের স্পোর্টস ছিল ওকে। তো আমাদের যে এর আগের প্রিন্সিপাল উনি এই যে ধর 2 বছর আগে রিটায়ার করছে উনি আবার স্পোর্টস দেখতে আসছিল আর আমার হচ্ছে কি আমার টিচাররাই আমার তোর বস হয়েছে বুঝছিস না মানে ভাইস রাইট। প্রিন্সিপাল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রিন্সিপাল সব সব আমার ডিরেক্ট টিচার আচ্ছা। তো আমাকে পুরো মানে পিছনে দাঁড়ায় মানে ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম মানে দেখেন সালাম দিয়েছিল লক্ষ্য করে নাই পরে আবার আমাকে বলছে মুনমুন মানে তাকে একদম জড়া ধরে চুমুই দিয়ে দিল বুঝছিস এগুলাই হচ্ছে আমার প্রাপ্তি হ্যাঁ রাইট। মানে আমি যে ধর আর জানি না তো বললাম না এবং আমার নাম কি হাসিব আমার নাম হচ্ছে ফারজানা আফরোজ মুনমুন হুম, হুম, হ্যাঁ হুম, হুম। তুই জানিস আমার যে কোথাও ফারজানা নামটা ধোপেই টিকে নাই সবাই ওই যে মুনমুন হ্যাঁ, এই মুনমুন মুনমুন এই সবাই মুনমুন টিচারও টিচার হিসেবেও আমি মুনমুন হ্যাঁ। স্টুডেন্ট হিসেবে মুনমুন তোরাও মুনমুন জানিস কিন্তু আমার কিন্তু সার্টিফিকেটে মুনমুন নামটা নাই আমার আচ্ছা। নাম কিন্তু ফারজানা আফরোজ হ্যাঁ ওকে। কিন্তু ওই যে সবাই যখন মুনমুন জেনে যায় আর কেউ ফারজানা নামেও ডাকে না আফরোজ নামেও ডাকে না ওই মুনমুন তো আমি ওইটাই বুঝছিস মানে তারপরে বলে যখন তারপর অন্য সময় ধর আমি আমার অ্যাবসেন্সে বলে অন্য কলিগে এসে বলে ওই টিচার তো আপনার অনেক ওই আপা তো আপনার অনেক গল্প করলাম সে তাই মানে আমার খুব অবাক লাগে কিন্তু ধর যেটা আমি স্কুল লাইফে টের পাই না যে আমি এত মানে আদরের বা এত তারপরে আবার ধর এখন যেটা উম, তোর পেশাগত জীবনে যেটা ছাত্রছাত্রীদের ভালোবাসা মানে এটা যদি মানে এটা আসলে আলহামদুলিল্লাহ
ধর যে বাচ্চাটা ফাইভে পড়িয়েছে, এখন যে সিক্সে উঠে গেছে বা ধর সেভেনে উঠে গেছে, এসে মাঝে মাঝে এসে দেখা করে যায়। পড়াচ্ছি কিন্তু টিচার একটু আসি, টিচার আপনাকে খুব মিস করি, হ্যাঁ আপনার ক্লাস এত মিস করি, এত মানে এটা আমার প্রত্যেক দিন 2-3 বার করে 2-3 ব্যাচ আসবেই। হ্যাঁ টিচার এখন কেন ক্লাস নেয় না, আমি বলছি, নাম্বার 5 পর্যন্ত এরকম। আবার ধর 2তে ক্লাস পাইছি, 3তে পাই নাই, 3তে পাইছি, 4এ পাই নাই, এসে এসে দেখা করে যাবে। এবং এই যে ওদের এই বয়সে বাচ্চা কাচ্চাদের মধ্যে যে তোর এই যে নিষ্পাপ ভালোবাসা, ইনোসেন্স এবং নিঃস্বার্থ ভালোবাসা, রাইট। মানে এটা আসলে এর চেয়ে বড় আসলে জীবনে আর কিছু বেঁচে থাকতে এর চেয়ে বড় কিছু আর আসলে লাগে না। হ্যাঁ, আবার ধর যখন আমরা ক্লাস নেই, ধর আমি 2তে ক্লাস নেই বা 3তে বা 4এ, গিয়ে বলি টিচার আপনাকে খুব ভাল লাগে, আপনি খুব সুন্দর, আপনাকে খুব সুন্দর লাগছে, হ্যাঁ তখন তো ধর পড়াই, হ্যাঁ। মানে ও তো জানবে টিচারকে বললে টিচার খুশি হবে। যদিও মার্কসের এগুলো ওদের ওদের ওই তোর শিশু মনে কি চিন্তা করে কিনা টিচারকে খুশি করার জন্য হয়তো বলতে পারে। বাট যখন বড় হয়ে যায়, তখনও যখন ফিরে ঘুরে দেখা করে যায়, হ্যাঁ তখন মনে হয় যে না, আসলেই মনে হয় কিছু জীবনে কিছু মানে ভালো হয়তো করেছি, এই কারণে হয়তো ওদের ভালোবাসাটা না, পাচ্ছি। প্লাস হ্যাঁ প্লাস তোর আলহামদুলিল্লাহ। তোর মানে তোর টিচিং এর যেই যে ক্লাসের ক্লাসগুলো তুই নিচ্ছিস, মানে ওই সময়টাতে তো আসলে বেসিক্যালি বাচ্চা মানে সবাই সবাই ইনোসেন্টই বলতে গেলে, মানে তারা হ্যাঁ হ্যাঁ মানে হঠাৎ করে যেটা বলে ফেলে, মানে কোনো রাগ ঢাক ছাড়াই বলে ফেলে, কোনো কোনো হ্যাঁ কমপ্লিকেশন ছাড়া নাই, হ্যাঁ। কিছু নাই, মনের ভিতরে যেটা আসে ভালো হলেও সেটাই বলে ফেলে, খারাপ হলেও সেটাই সেটাই বলে ফেলে। হ্যাঁ, এই মানে হুম এবং মানে মোটামুটি একটা ক্রিটিক্যাল স্টুডেন্টদের তুই ক্লাস নিস, যেখানে যেখানে ধর তোর এক্সপ্রেশনও অনেকখানি, বা তোর যেই টিচিং স্টাইল বা তোর যে পড়াশোনার যেই যেভাবে তুই শিখাচ্ছিস, এটা এটা মানে অনেকখানি এদের ভিতরে থেকে যাবে। মানে তুই খারাপভাবে হুম করলে ওই হুম হুম। খারাপটা থেকে যাবে, ভালোভাবে করলেও সেটাও থেকে যাবে। মানে ওই সেন্সে তোর এই স্টুডেন্ট লেভেলটা খুবই ক্রিটিক্যাল একটা লেভেলে তুই ক্লাস হ্যাঁ নিচ্ছিস বলতে গেলে। হ্যাঁ, সেটা আরেকটা ব্যাপার আমি তোকে এটা একটু শেয়ার করতে চাই। হুম, হুম, তা মানে এটা আমি নিজে রিয়ালাইজ করলাম যে মানুষ আসলে বলে না যে যত আম বড় হয় তত পরিণত হয়। হুম, আম ধর ২০ বছর ধরে তো পড়াচ্ছি। ১ম এ যখন আমি কিন্তু এখানে আবার ১ম এ যখন আমি জয়েন করছি তখন জুনিয়র সেকশনে ছিলাম। তারপরে ধর আস্তে আস্তে কিন্তু আমি 9-10 এর বাচ্চাও পড়িয়েছি। তারপর যখন ধর আমার 2nd বেবিটা যখন কনসিভ করলাম, তখন আমি একটু সিক হয়ে যাই। তখন আমি আবার অ্যাপ্লিকেশন করে বলেছি যে না আমি 5 পর্যন্তই পড়াবো। মানে ওই সময় কিছু কমপ্লিকেশন চলে আসে তো, হুম, যে হুম। আমার মনে হচ্ছে যে আরো এফর্ট দিতে হবে, আমি ছোটদেরই পড়াই। আচ্ছা, আচ্ছা। তো আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম বুঝছিস যে উম, যখন আমি আমার বয়সটা ধর 35 এর মধ্যে ছিল বা ধর এরকম, তখন আমার না মানে মনে হচ্ছে না বড় বাচ্চাদের পড়াবো, বড় বাচ্চাদের পড়ালে অনেক আরাম, হ্যাঁ এত চিৎকার করতে হয় না, এত এফর্ট দিতে হয় না, হ্যাঁ হুম, ম্যাচিওর বাচ্চা, ওদের অ্যাটিটিউড নিয়ে এত কথা বলতে হয় না। মানে ছোটদের পড়ালে তো তোর একটু পর পর বলতে হয় চুপ করো বুঝছিস না, এরকম মে রাইট। আই গো টু টয়লেট, মে আই ড্রিঙ্ক ওয়াটার, এগুলা সামলাতে সামলাতে। তবে আমি দেখলাম বুঝছিস যখন আমার 35 পার হইলো, বুঝছিস 35 আমি যখন পার করলাম, এখন দেখি আমার ওই যে ধর ক্লাস 1 এর বাচ্চার ওই ইনোসেন্সটাই আমার ভাল লাগে। ওকে। মানে ওদের, হ্যাঁ মানে প্রথম একটু ধর ম্যানেজ করতে প্রথম 1-2 মাস একটু কষ্ট লাগে। বাট এদের যে ধর চোখের মধ্যে যে শেখার আগ্রহ বা ধর কি বলবো যে কিউরিওসিটি, হুম, হুম, কৌতূহল, হুম। হ্যাঁ মানে ওইখানে তো তুই তুই যখন কিছু দিবি তখন তোর মানে কি বলবো মানে তোর সার্থকতা বা তোর স্যাটিসফ্যাকশনটা অন্য লেভেলে। মানে এখন আমার মনে হয় যে আমার সব সব ক্লাস যদি আমার ছোট বাচ্চাদের সাথে দিয়ে দেয় আমি মনে হয় আরো বেশি হ্যাপি, এরকম একটা ফিলিং হয় আসলে। না, হ্যাঁ এটা মানে আমার ওইটাই মনে হয় বললাম আসলে যে খুব মানুষ। স্বাভাবিক। কারণ হচ্ছে যে আমি যে একটু আগে যেটা বলছি যে ওই তোর এই লেভেলটা হইতেছে স্টার্টিং। হ্যাঁ, ক্লাস হ্যাঁ মানে 7, 8, 9 দে আর অলরেডি ম্যাচিউরড। দে হুম হ্যাভ হুম অলরেডি লার্নড আ লট অফ থিংস ডিউরিং দেয়ার স্টুডেন্ট লাইফ। হ্যাঁ, তোরটা হইতেছে স্টার্টিং। এই জন্য বললাম যে মানে স্টার্টিং এবং কিছুটা ক্রিটিক্যাল। লাইক তুই যেভাবে হুম। যেভাবে ইনপুট গুলো দিবি, মানে ওদের হার্ড ডিস্কে যেভাবে তুই জিনিসগুলো হ্যাঁ ইনস্টল একদম করবি, কাদা এটা কিন্তু থাকে তো, ওইভাবেই হ্যাঁ যাবে। তুই সেটা গড়ে নিবি, একদম এক্স্যাক্টলি, মানে কাদার তুই মতো মোটামুটি থাকে। হ্যাঁ মেইন প্রোগ্রামটা ইনস্টল করে দিচ্ছিস, লাইক অ্যাজ দে গো ফরওয়ার্ড ওইটা আপডেট হতে থাকবে। দ্যাট সেন্স মানে তোর এই স্টেজটা আসলে মানে বেশ ক্রিটিক্যাল। সো আই হোপ তোর এই ক্রিটিক্যাল স্টেজটা তুই খুব ভালো মতোই পার করতেছিস, এবং আই এম প্রিটি শিওর যে তোর স্টুডেন্টরা তোর কাছ থেকে বেশ ভালো মতোই সবকিছু নিচ্ছে। আম, আমরা অলমোস্ট একদম শেষের দিকে। আম, তুই, যারা আমাদের বন্ধু বান্ধবরা এখন যারা দেখতেছে বা এরপরে যারা দেখবে, ফ্রেন্ডের সম্পর্কে কিছু যদি বলতে চাস, রিগার্ডলেস এনি ফ্রেন্ড।
আমরা কি কলেজের গল্প করব না হাসিব? সময় শেষ হয়ে গেল? সময় অলমোস্ট শেষ। এইজন্য আমি বলছি যে এটা সিজন 2, 3 যাইতে হবে এবং মানে কলেজের গল্পের সাথে যেহেতু আমিও রিলেটেড অনেকটা, এই গল্প আরো হবে। আমিও হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু অ্যাড করতে পারবো তোর সাথে। সো আমি তো স্কুলের খুবই গল্প দিয়ে অবাক। আমরা আমরা অনেক সময় শেষ কলেজ করে পর্যন্ত ফেলছি। যেতে পারলাম না। এক্সাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, কলেজে এক্সাক্টলি। আমাদের কত মানে কি বলবো আর? হ্যাঁ, মানে মনে সেটাই। আমরা তো জানি আর কেউ না জানুক আমাদের কত, কত গল্প আছে এক্সাক্টলি। কলেজের। না যেমন আমার হ্যাঁ? আগের আড্ডাগুলোতে আমি বলে আসছি যে কলেজ লাইফটা সবচেয়ে খুবই খুবই ছোট এবং ওইটাকে আমি বলি বেসিক্যালি যে একটা কমার্শিয়াল ব্রেকের মতো যে একটা সিরিজ হুম, হচ্ছে এর মাঝখানে 10 মিনিটের ব্রেক দেন বাকি অংশ। তো কলেজ লাইফটা আমার কাছে ওইরকম মনে হয় যে ইট সেজ অনলি 2 ইয়ার্স বাট আসলে 2 বছর না, অনেক কম সময়। হুম, এর মধ্যে আমাদের সময় তো জানিসই, মনেই আছে যে আমাদের সিলেবাস চেঞ্জ হলো, পরীক্ষার সিস্টেম চেঞ্জ হলো, বই চেঞ্জ হলো, কত কিছু, কত ক্যাচালের মধ্যে দিয়ে আমরা গেছি। সো আমরা কিন্তু বেসিক্যালি মানে 1.5 বছরও পাই নাই। হ্যাঁ? তো এই শর্ট পিরিয়ড অফ টাইমে তোর সাথে প্রচুর, প্রচুর স্মৃতি আমার আছে। যেগুলো বললাম না যে আমার একদম। সিজন 2 তে তোর সাথে শুধু কলেজ দিয়েই শেষ হয়ে যাবে। এবং আমাকে আর তোকে মানুষজন হিংসা করত যে আমরা ফ্রেন্ড। এটা সেটাই। আমার খুব মজা লাগতো বুঝছিস? এবং আমার মানে আমি একটু বলে দেই, আমি জানি না আমি আর আবার কখনো সুযোগ পাবো কিনা এই হুম, কথা হুম, বলতে। হুম, হুম। এবং আমাদের নিয়ে যেইসব কথাবার্তা হতো, হ্যাঁ? আমরা যেসব কথাবার্তা শুনতাম, ওফ! কত আমার মাঝে, ঘটনা। মাঝে জানিস না হ্যাঁ, এখন আমার খালি মনে হয় যে আমরা কত স্মার্ট ছিলাম। আমরা ওই আমলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতাম। রাইট। হ্যাঁ? তোর মনে আছে যে মানে উম অ এখনকার বাচ্চারা যেমন মানে ওই আমরা যেমন এগুলা কোনো মানে আমাদের কোনো বদারেশনই ছিল না। আমরা আমাদের মতো বিন্দাস। মানে সেই। দুনিয়া কি বলে, কি বলে? আমরা তো জানি এক্সাক্টলি, আমরা কি। এক্সাক্টলি। মানে হ্যাঁ। এরকম হয়েছে যে তোর নামে আমার কাছে মানুষজন এসে বলতেছে যে, "কেন তোমার হাসিব তোমার বন্ধু জানো? ও তো ভালো না।" এরকম। আবার আমার নামে হয়তো তোর কাছে গিয়ে বলছে, "জানো হাসিব তোমার নামে এটা বলছে, ওটা বলছে।" বাট আমরা জানি মানে আমরা আমাদের বন্ডিং কত স্ট্রং ছিল। রাইট। মানে আমাদের কিছুতেই কিছু হইতো না। আমরা না বলতাম যে, "যা, বেসিক্যালি যা গিয়ে" ফ্রেন্ডশিপটা তো এরকম। আসলে এইটাই, তাই না? এবং মানে হ্যাঁ, এটাই যে যদি ফ্রেন্ডশিপে নিজেদের মধ্যে ট্রাস্ট, ফেইথ এই ব্যাপারগুলো থাকে, whoever says whatever, তোর নামে কিছু একটা হুম। এসে বলল, তো এমনও তো হয়েছে যে আমি স্ট্রেইট তোরে গিয়ে বলছি, "এই তোর নামে না এটাই এসে বলছে।" হ্যাঁ, এটা এটা বলছে। হ্যাঁ, মজার এরকম। ঘটনা। সো হ্যাঁ, এই একদম ব্যাপারটা মুখের এটাই উপরে। মানে হ্যাঁ। হ্যাঁ, তো এইজন্যই বললাম যে কিন্তু আমাদের পুরা মনে আছে যে দেখছিস আমাদের ফ্রেন্ডশিপ কখনো কিন্তু নষ্ট হয় নাই। এক্সাক্টলি। আমরা গালি দিছি মানে তারপরে ধর ২ দিন কথা বলে থাকি নাই। আবার মনে আছে মনে আছে হাসিব আমরা যে একদিন ৭ দিন কথা বলে থাকি নাই। তারপর তুই যে মারা যাচ্ছিলি, হ্যাঁ, বলি কি মন মধ্যে আমারে মাফ করে দে আমি আর পারব না। আমি কিন্তু কথা না বলে থাকতে পারব না। মনে আছে? না, তারপরে এই যে হ্যাঁ, শুরু করিস না। শুরু ওইটাই। করলে আবার ১ ঘন্টা শেষ হয়ে যাবে। সো আমরা হুম, সেকেন্ড সিজনে আমরা এর পরের সিজনে আমরা ওকে। কলেজের পার্ট শুরু করব। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আমরা অলমোস্ট শেষের দিকে। তুই বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাস। আমাদের কলেজের বন্ধু? যেকোনো বন্ধু। স্কুল, কলেজ বা অলরেডি তুই আচ্ছা। তোর স্কুলের ২টা ফ্রেন্ডের নাম অলরেডি মেনশন করছিস। হোপফুলি আজকে লাইভে না থাকলেও হয়তো ভবিষ্যতে ওরা দেখবে। দেখলেও দেখার পরেও এই স্মৃতিগুলো ওদেরও মনে হবে। হ্যাঁ? তো ইভেন ওদের হুম। সম্পর্কে যদি কিছু বলতে চাস। না আমার তোর স্কুলের অনেক ফ্রেন্ডদের সাথেই কানেকশন আছে। ফেসবুকের মাধ্যমে তো এখন আমরা সবাই আসলে কানেক্টেডই। আমি সবার উদ্দেশ্যেই বলবো ধর কলেজের বন্ধু হোক, স্কুলের বন্ধু হোক যে আ পৃথিবীতে আসলে সময় খুব কম নিয়ে আসছি আমরা, হ্যাঁ? যে ওর সাথে কবে দেখা হবে বা সেই দিন কথা বলবো বা যার সাথেই যেরকম কিছু ধর থাকে না মনোমালিন্য বল যেটাই থাক বা একটা দূরত্ব, মানসিক দূরত্ব কোনো একটা কারণে হয়েছে বা এমনিতেই সময়ের প্রবাহে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি বলব যে আমাদের আমাদের জীবনটা আসলে খুব ছোট, হ্যাঁ? এই ধর ছোটখাটো ইগো ভুলে আমরা যাতে সবাই সবার সাথে কানেক্টেড থাকি। কারণ পৃথিবীর পরে আরেকটা জীবন আমরা পাবো। সেই জীবনটা আসলে কেমন আমরা তো আসলে জানি না। হুম, হুম, এই হুম। পৃথিবীতেই যাতে আমরা সবাই সবার সাথে আ কানেক্টেড থাকি। যোগাযোগটা যাতে এট লিস্ট থাকে। রাইট। হ্যাঁ? হ্যাঁ। এট লিস্ট কে কেমন আছে, হ্যাঁ? দিন শেষে যেন আমরা জানি। মাসে ১ বার না হোক, ২ মাসে ১ বার হোক, ২ মাসে না হোক, ৩ মাসে ১ বার হোক, হুম, হুম। মানে বন্ধু যেন বন্ধুদের খবর নেই। এটা আমার সবার কাছে একটা চাওয়া থাকবে। এটাই। ভেরি নাইস। থ্যাংকস। হ্যাঁ, আমাদের এই জেনারেশনটা আমি বলব যে একদিক থেকে আমরা প্রিভিলেজ থ্রু টেকনোলজি। হ্যাঁ? এই টেকনোলজির কারণে যেমন তুই ঢাকায় বসে আছিস, তোর এখানে এখন রাত অলমোস্ট ১২টা বাজে। আমি কানাডাতে, টরন্টোতে হুম, আমার এখন দুপুর অলমোস্ট ১টা বাজে। স্টিল আমরা কানেক্টেড, আমরা কথা বলতেছি। এরকম আরো অনেক বন্ধু-বান্ধবের সাথে আমরা কানেক্টেড। আই এম প্রিটি সিউর যে তোর এরকম স্কুলে বা ইউনিভার্সিটির তোর এরকম গ্রুপস আছে, WhatsApp গ্রুপ, Facebook গ্রুপ, হোয়াটএভার ইট ইস।
থ্রু দোজ গ্রুপস তুই কানেক্টেড, আমিও কানেক্টেড। সো হ্যাঁ, এটা ভালো বলছিস যে আসলে স্কুলের ওই স্প্যানটা, স্কুলের ওই স্মৃতিগুলো যতই মনোমালিন্য হোক না কেন, তুই যেটা বললি যে ইগো, হোয়াটএভার ইট ইজ, ভুলে গিয়ে আমরা একসাথে থাকি। ভালো। থ্যাংকস মুনমুন। আ যাওয়ার আগে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। বেশ মজার স্মৃতি, মজার গল্প মুনমুনের কাছ থেকে শুনলাম। মুনমুন, তোর পারমিশন নিয়ে আমি সবার উদ্দেশ্যে আ তোর লাইফের ঘটে যাওয়া আ একটা অ্যাক্সিডেন্টের কথা সবাইকে একটু মনে করিয়ে একটু বলতে চাই। আম আমরা সবাই জানি যে 2024 অগাস্টে একটা বেশ বাজে রকমের একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। এবং আমরা আ ওই ঘটনাগুলোর অনেক শহীদ আছে। অনেক শহীদদের মধ্যে একটা নাম আমরা অবশ্যই শুনছি, জানি যে আমরা ভুলে যাই নাই। ফারহান ফাইয়াজ। আ ফারহান ফাইয়াজ আ মুনমুনের আপন ভাগনা ছিল। মুনমুর যে ওর বড় বোনের কথা যে মেনশন করলো, ওই বড় বোনের ছেলে ছিল ফারহান ফাইয়াজ। আমরা দোয়া করি ফারহানের জন্য। আ ওর বিদেহী আত্মার জন্য আমরা দোয়া করব। আশা করি উপরওয়ালা ওকে বেহেশত নসিব করবে, এবং যেই উদ্দেশ্য নিয়ে ও শহীদ হইছে, আম সামনে ইলেকশন আসতেছে আ ফেব্রুয়ারি ১২ তারিখে। আশা করব ও এবং ওর সাথে আরো যারা শহীদ হইছে যে উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, একটা উদ্দেশ্য সফল হইছে, আমরা স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইতে পারছি। আরো যা উদ্দেশ্য ছিল একটা সুন্দর দেশ গড়ার, আশা করব আ সেই দেশ আমরা ঠিক সুন্দরভাবে গড়তে পারবো এই শহীদদের কথা মাথায় রেখে। মুনমুন, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য। তোর সাথে আমার ওই থ্যাংকস সরি রিলেশন না, বাট স্টিল ফর্মালিটিজ এর জন্য তোকে থ্যাংকস দিচ্ছি। হোপফুলি আমরা আবার আসবো কোনো এক সময়ে। আ বসবো, আবার আড্ডা দিব। 2nd সিজনে আমরা কলেজের আড্ডা দিব। এরপরে আরো আড্ডা হবে। থ্যাংকস এগেইন সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে ইনশাআল্লাহ। মুনমুন? ওকে হাসিব, ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য, এবং ফারহান ফায়াজের জন্য সবাই দোয়া রাখবেন। ও যেন ভালো থাকে আল্লাহর কাছে। থ্যাংক ইউ মুনমুন। আজকের মতো তাহলে খোদা হাফেজ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আম তো ওকে, যেটা ভালো বলছিলাম, থাকবেন। মুনমুনের যেই বোনের ছেলে ফারহান ফাইয়াজ, ওর জন্য আমরা সবাই দোয়া করব। এরকম অনেক ইনোসেন্ট, অনেক তাজা প্রাণ ঝরছে। ২৪ কে মাথায় রেখে, ২৪শে অগাস্টের ৫ তারিখকে মাথায় রেখে, এবং আগামী ১২ই ফেব্রুয়ারি যেই ইলেকশন হচ্ছে, আমরা এই শহীদদের কথা মাথায় রেখেই আমরা ইলেকশনে আমাদের নেতা হোক বা যারা দেশটাকে চালাবে তাদের কথা চিন্তা করব। চিন্তা করে, এদের কথা চিন্তা করেই আমরা তাদেরকে ভোট দিব। আশা করি সবাই এটা মাথায় রাখবো। আর আগামী সপ্তাহে এই সময়ে আমরা একটা সারপ্রাইজ আছে সবার জন্য। আমরা যেই এরপরের যেই বন্ধুকে আমরা আমার এখানে ইনভাইট আমি করেছি, হোপফুলি ও আসতে পারবে। সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে সেটা। আগামী সপ্তাহে, আগামী শুক্রবার, আম বাংলাদেশ সময় রাত ১১টা, আর কানাডার সময় রাত দুপুর ১২টায় আমরা আবার দেখা হবে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড নাইট। টেক কেয়ার।